মিসিং কখনো আমি ফিল করি না, কারণ আমার লাইফ থেকে আমার যদি একটা হাত চলে যায় ওইটা যদি আমার মিসিং না হয়, এর চাইতে বেশি মিসিং মানে আমার কিছু হবে না। মোটামুটি ছোটবেলার তো তেমন কোনো গল্প নাই, আমি ক্লাস 7 থেকেই বলি। জি, আপনার বাবা কি করতেন? যে আমার বাবা হচ্ছে প্রাণী সম্পদে জব করে, লাইফস্টকে মানে গভর্নমেন্ট জব? হ্যাঁ, গভর্নমেন্ট জব। কয় ভাই বোন আপনারা? আমরা 3 ভাই, বোন নাই। ক্লাস 7 থেকে বলুন, মানে আপনি কি বড় নাকি আপনার? না, আমার বড় ভাই আছে একজন। আপনি মেজো? আর আপনার ছোট একজন? হ্যাঁ। ওকে, ঠিক আছে। ক্লাস 7 থেকে? জি, 7 থেকে তখন হচ্ছে যে পড়াশোনা করতেছি 6 থেকে ক্লাস 7-এ। জি। ক্লাস 7-এ যখন আসি তো বয়সটা তো দুষ্টুমির বয়স থাকে নর্মালি, সবাই যেহেতু কৈশোর থাকে ওই বয়স। তো তখন মনে হয় জুন জুলাই এরকম হবে। তখন আমার মামাতো ভাই ও হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, গাছ থেকে পড়ে যায়। আচ্ছা। কলার বোন যেটাকে বলে, কলার বোনটা ভেঙে যায়। ওকে। তো কলার বোন ভেঙে যায়, ওকে নিয়ে গেছে ডাক্তার এখানে নিয়ে গেছে, ডাক্তার প্লাস্টার করে দিচ্ছে। আচ্ছা। এটা তো একটা খারাপ সংবাদ। এর তখন ছিল হচ্ছে আপনার রমজান মাস, এর কিছুদিন পরেই আমার প্রচন্ড হাত ব্যথা শুরু হয়ে যায়। আচ্ছা। হাত ব্যথা শুরু হয়ে যায়, তো কি থেকে শুরু হয়, আমি আবার তখন থেকে ওই যে সাইকেল বাইকটা এগুলো চালাইতাম আর কি। তো সাইকেল চালাইতে যে দেখা যাচ্ছে বাসের পিছন গেছি, তো বাস হঠাৎ করে ব্রেক দিছে, আমি পিছন দিয়ে লাগাই দিছি। আচ্ছা। তো ওখান থেকে একটা ব্যথা ফিল করতেছে আর কি, যে ব্যথা লাগতেছে। এরপরে দেখা যাচ্ছে আপনার ক্রিকেট খেলতে গেলে ব্যথা লাগে, তো ওই সময় তো আর ওইরকম কেউ চিন্তাও করে না, যেহেতু সুস্থ মানুষ। জি। বলছি বাসায় যে ব্যথা লাগে, বলতেছে খেলছিস মনে ব্যথা লাগতেছে। ক্লাস 7-এর ঘটনা? হ্যাঁ, 7-এর ঘটনা। ওকে। তা আমিও ফিল করতেছি যে খেলার সময় ব্যথা করতেছে, এরপরে আবার ঠিক হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠলাম, হ্যাঁ ঠিক আছে। হঠাৎ করে ওই যে মামাতো ভাই ও অসুস্থ বললাম, তো ওর কিছুদিন পরে মানে সিরিয়াস রকমের ব্যথা শুরু হয়ে গেছে আমার। আচ্ছা। সিরিয়াস রকমের শুরু হয়ে গেছে। আব্বুকে বললাম, তখন রোজার মাস, আব্বু তখন জব করে আমাদের নরসিংদীতে সদরে। আচ্ছা। তো উনি আস্তে নর্মাল লেট হয়ে যায়, সন্ধ্যা হয়ে গেছে। তো ওই দিন একটু আগে চলে আসছি, বিকালে আমাকে নিয়ে গেছে আবার নরসিংদীতে ডক্টরের কাছে। ওই যে মামাতো ভাই ওকে নিয়ে গেছিল, ওই জায়গায় আমাকে নিয়ে গেছে। আচ্ছা। ওখানে গেলাম, ডাক্তার বলছে যে ভেঙে গেছে, তো আপনি একটা মানে ফার্স্ট আগে এক্সরে করলো, এক্সরে করে দেখেছে ভেঙে গেছে। ভাঙছিল আপনার হচ্ছে কোনো আর হচ্ছে আপনার জয়েন্টের মাঝখানে আর কি। আচ্ছা, ওটা কি ডান হাত না বাম হাতে? ডান হাতে। এটা হচ্ছে মাসলের এখানে আর কি মেনলি ভাঙছে। মানে বেসিক্যালি সাইকেল চালানো অবস্থায় ওই বাসের সাথে ধাক্কা লেগে এই ফ্র্যাকচারটা হয়েছে, মানে ব্যথাটা শুরু হয়ে গেছে আর কি। ফাইনালি ব্যথা শুরু আগে হালকা করতো, দেখা যাচ্ছে আপনার ক্রিকেট খেলতে গেলে বা ওইরকম হার্ড কিছু করতে গেলে দেখা যাচ্ছে ব্যথাটা ফিল করতাম আর কি, অল্প ওইরকম না। কিন্তু ওই সাইকেল দিয়ে লাগানোর পর থেকে আমার মনে হয় যে ওইটা ভালোভাবে ফিল করতেছি। তো এরপর যে ওখানে গেলাম, ডাক্তার বললো যে আচ্ছা এটা তো ভাঙছে, আপনি প্লাস্টার করে দেন, ঠিক হয়ে যাবে। তো ডাক্তার প্লাস্টার করে দিল, প্লাস্টার করলাম। তো 1 মাস মনে রাখছি, 1 মাস রাখতে বলছিল। তো ঈদ আবার ওই অবস্থায় ঈদ করতেছে আমার প্লাস্টার অবস্থায়। আচ্ছা। তো ডাক্তার 1 মাস পর গেছি, উনি প্লাস্টার খুলবে। তো বলতেছে তুমি কি হাতে এখন কাজ করতে পারতেছো? বললাম হ্যাঁ, কেমন জানি এনার্জি লাগে হালকা, আবার কেমন জানি আমি মানে ভিতরে কেমন জানি একটা খোলা ভাব, মানে হাতের যে এনার্জিটা পাচ্ছি না, কারণ মাঝখানে হাড়টা তখন আরো চিকন হয়ে গেছে। আচ্ছা। তো ডাক্তার বলছে যে আচ্ছা আর একটা এক্সরে করি, এক্সরে করার পর দেখি প্লাস্টার খুলে ফেলবো। আমিও তো মানে খুশি যে আমার কাজিন ওটা আবার ঠিক হয়ে গেছে। আচ্ছা। তো আমিও খুশি যে আমারও তো ঠিক হয়ে যাবে। বা এই অবস্থায় আবার স্কুলে ক্লাস করতাম, ডান হাত দিয়ে লিখতাম, তখন ডান হাত দিয়ে প্লাস্টার অবস্থায় লিখতাম। তো দেখা গেছে মানে একটা অন্যরকম আনন্দ কাজ করতেছে যে ঠিক হয়ে গেছে। তো ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলতেছে যে আপনার তো বোঝা যাচ্ছে না, এটা প্লাস্টারটা যে করছেন ওটা বোঝা যাচ্ছে না, আপনি এক কাজ করেন, ওকে নিয়ে একটু ঢাকাতে যান, ওখানে ডিজিটাল এক্সরে করেন। ডিজিটাল এক্সরে ওখানে করছিলাম আপনার নর্মালি সাদা কালো এক্সরে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যার কারণে তো হাড়টা যে চিকন হয়ে গেছে এই কারণে উনি আর ওইটা ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বুঝতে পারতেছেন। উনি বলছে যে আপনি ঢাকাতে চলে যান, ভালো একটা এক্সরে করে ডিজিটাল এক্সরের মাধ্যমে একটু দেখেন। তো হাড়টা তো আমি দেখতে পাচ্ছি না, কি হয়েছে আপনি একটু দেখেন। ও তখন আমার চাচা আবার ঢাকাতে রেলওয়েতে জব করে,
ইসলামিক মেডিকেল হসপিটাল, যেটা ইসলামী ব্যাংক হসপিটাল যেটা আর কি, ওখানে সিরিয়াল দিয়ে রাখে আর কি। ওখানে আসার পর এক্সরে করার পর ডাক্তার বলতেছে যে, আমাকে বের করে দিচ্ছে, আব্বুকে ডাক দিয়ে বলতেছে যে আপনার ছেলের তো একটু সিরিয়াস কন্ডিশন মনে হয়, আমাদের মনে হচ্ছে হাড়টা তো দেখা যাচ্ছে না, মানে চিকন হয়ে গেছে একদম, উপর নিচে যে জায়গায় জোড়া হবে বা ভাঙছিল যে জায়গায়, ওখান থেকে চিকন হয়ে যাচ্ছে। ওরা ডাক্তার বললো যে আপনি এক কাজ করেন, একটা ভালো একটা ডাক্তার দেখান, মানে ওই বিষয়ে ভালো। মানে এটা কি ওই ডাক্তারই বলছে? হ্যাঁ, ওই ডাক্তার বলছে যে আরো ভালো একটু দেখেন। তো ওনারা ধারণা করছে যে একটা সিরিয়াস কন্ডিশনে চলে গেছে আর কি, কিন্তু কোনো রেজাল্ট বলেনি। মানে ওনারা রেজাল্ট বলেনি, ওনারা বলছে যে একটা সিরিয়াস কিছু হতে পারে। আর ওইটা তো আব্বু আমাকে বলে নাই যে আসলে সিরিয়াস অবস্থা, আমাকে বলছে যে চল আরো ডাক্তারের কাছে যেতে হবে। আচ্ছা, তারপর তো একদিনে আপনার ঢাকাতে আরো বেশ কয়েক জায়গায় যাই। তো আমার এক মামা ছিল ডাক্তার ইলিয়াস, উনি আবার বাংলাদেশ মেডিকেলে জব করে তখন থেকে। জি। তো ওনাকে বলছে যে, উনি তো ভালো একটা জব করে বিদায়, ওখানে বলছে যে আপনার এখানে আসতেছি। উনি বলছে যে আসেন। তো ওখানে আবার বড় অর্থোপেডিক্সের যে বড় ডাক্তার, ওনার কাছে দেখাইছি। ওনারা বলছে যে হাত তো কেটে ফেলতে হবে। মানে ডিরেক্টলি বললো হাত কেটে ফেলতে হবে? হ্যাঁ, কেটে ফেলতে হবে, এবং আজকে হলে আজকেই ভর্তি হয়ে যান। আমি একটু জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য কয়েকটা কোয়েশ্চেন করি। একটা হচ্ছে যে এই যে হাতের যে ফ্র্যাকচার হওয়াটা বা হাতের যে ব্যথা পাওয়াটা বা ভেঙে যাওয়াটা যাই হয়েছে না কেন, এটা কি বেসিক্যালি আপনি সাইকেল চালাতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে? ঘটনা বলতে আপনার এটা আসলে সাইকেল চালিয়ে ভাঙছে বা এইভাবে ভাঙছে এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না, মানে ব্যথাটা আমি ফিল করতেছি বেশ কিছুদিন যাবতই। আচ্ছা আচ্ছা, মানে কি কারণে হয়েছে সেটা আপনি নিশ্চিত না? পরে মানে ডক্টর বলছে আর কি, পরে ডক্টর বলছে যেটা কি কারণে হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো বললো যে হাতটা কেটে ফেলতে হবে, তারপর কেটে ফেলতে হবে। তো এটা তো বলতে গেলে একটা এক ধরনের ধসই বলা যায়। হ্যাঁ, ভয়ঙ্কর রকমের। ক্লাস 7 এ আমি পড়ছেন তখন কিন্তু আমি জানি না, আমি তখনও জানি না যে আমার কেটে ফেলতে হবে। এখন বলতেছি বিদায় আমি পরবর্তীতে আমি শুনি ডে বাই ডে কি হয়েছে তারপর। আচ্ছা, তারপরে হচ্ছে আব্বু তখন বলছে যে তাহলে আরো ডাক্তার দেখাই। এই দিন মনে হয় প্রায় 5-6 জায়গায় আলট্রাসোনোগ্রাম, তাছাড়া অনেকগুলো টেস্ট করানো হয়েছে, বা প্রত্যেক জায়গায় ডাক্তারের কাছে মানে সবাই একটু সিরিয়াসলি দেখছে বিষয়টা, কারণ এটা একটা সিরিয়াস কন্ডিশন। পরে আপনার দেখা গেছে যে দিন শেষে মানে এটাই ডিসিশন, মানে আবার এমনও বলছে, আব্বু বলছে যে যদি বাইরে গেলে যদি ভালো হয় তাহলে আমরা বাইরে চেষ্টা করবো বাইরে নেওয়ার জন্য। ডাক্তার বলছে যে এটা বাইরে না, আপনার এক হচ্ছে টাইম ওভার হয়ে গেছে, প্লাস্টার করে রাখছি বিদায়, এই যে 1 মাস রাখছিলাম প্লাস্টার করে, তো এই কারণে হাড়টা এখন একদম চিকন হয়ে গেছে। এটা আবার পুরো হাড় না, আপনার যে জায়গায় ভাঙছিল এর থেকে উপর নিচে মানে চিকন হয়ে যাচ্ছে আর কি। তো ডাক্তার বলছে যে এটা আপনি আর কোনোভাবেই সম্ভব না রাখা, আপনার আজকে হলে আজকেই অ্যাডমিশন নিয়ে যান, ভর্তি হয়ে যান, অপারেশন করতে হবে যত দ্রুত সম্ভব। আচ্ছা, এটা আবার সবাই বলছে, মোটামুটি যত ডাক্তার দেখাইছি সবাই বলছে একই কথা, যে সিরিয়াস কন্ডিশন, কেটে ফেলতে হবে, হাত কেটে ফেলতে হবে, এটাই। ওই বিষয়টা তো আমি জানি না তখন। তো আব্বু ভর্তি করে দিচ্ছে আমাকে হসপিটালে, বাংলাদেশ মেডিকেলে অ্যাডমিট হই। তো ওখানে দেখি আব্বু আম্মু, মানে আম্মু তো মহিলারা তো নর্মালি একটু উইক হার্ট থাকে ওদের, আম্মু দেখি যে খুবই কান্না করতেছে, মানে আমার পাশ থেকে আমাকে যে বেড রাখছে বেড থেকে আবার পাশে ছিল ব্যালকনি ছিল, তো ব্যালকনিতে আম্মু, আমি বলতেছি আম্মু কই গেল, আমাকে রেখে কই গেছে। তখন আপনি জানেন না যে কি হচ্ছে? না, তখন আমি জানি না। তো একদম তো আমার কাছে লুকাইতে পারতেছে না, বলছে যে হাড় তো চিকন হয়ে গেছে, এখন ডাক্তার বলছে যে হাড় কেটে আর একটা হাড় বা অন্য কোথাও থেকে হাড় এনে এখানে লাগাই দিবে। তো বাইরে গেলাম, দেখি যে আম্মু, বলছি কি হয়েছে তোমার? বলে কিছু হয় নাই, এমনি তোর অপারেশন করবে তো এই জন্য কাঁদতেছে। অপারেশন করবে ভালো হয়ে যাবো, কান্না করার কি আছে? তা আব্বু দেখলাম আম্মুকে সান্ত্বনা দিচ্ছে, আমার আব্বু আবার কান্না করতেছে না, ওনার মানে খুব ভারী একটা ভাব দেখতেছি, কারণ এর পরের দিন আমার হচ্ছে অপারেশন হবে। তো ওয়ার্ডে ওই যে আপনার রাতের বেলা খাবার নিয়ে আসছে, বনসই করতে হয় আর কি, ওখানে বনসই করতে হয়, পেপারসগুলো রাখা ছিল আমার পাশে। তো তখন তো ক্লাস 7-এ পড়ি, আর মোটামুটি সব কিছু তো বুঝি। তা আমি আবার তখন একটু উদাসীন টাইপ ছিলাম, কিন্তু আবার এই পড়াশোনায় যাতে খুব খেয়াল ছিল অনেক ভালো। তো আম্মু আবার বাইরে গেছে, আমি ভাবলাম যে কি ব্যাপার, এত কান্না করতেছে কেন সবাই?
মানে আর সবাই ফোন দিতেছে, আমাদের ফ্যামিলি সবাই ফোন দিচ্ছে, কারণ আমার এমনিতে আমাকে খুব আদর করতো আর কি, ফ্যামিলির সবাই। দুষ্টু ছিলাম কিন্তু অনেক আদর করতো, সবার কাছাকাছি ছিলাম, মামা চাচা সবাই। আমি বলছি এরকম সবাই ফোন দিতেছে, আম্মু কান্না করতেছে, মানে আমার পাশেই আসে না একদমই, তো এইরকম হবে কেন? পরে দেখা গেছে ওইগুলা রাখছে, পেপারসগুলো রাখছে, পরদিন তো অপারেশন হবে। আমি আবার এগুলা ঘাটতেছি একটু, দেখি তো কি কি লেখা এখানে। পরে একটাতে দেখলাম যে লেখা ওই যে যদি অপারেশন অবস্থায় মারা যায় তবে আমরা দায়ী নয়, এরকম বংশই করতে হইতো। আমি বললাম কি এরকম অপারেশন, সিরিয়াস অপারেশন, কি ব্যাপার? ওরা তো বলে না, আমার দইরা শুধু কান্না করতেছে। তো তো তাও আমি মানে এটাই ভাবছি যে আমার হাড় কেটে লাগাই দিবে আর কি, ঠিক হয়ে যাবে। চলে গেছি ওটিতে যাওয়ার পর কয়েকজন ওখানে যে আবার একটা ভয় ঢুকছে। ও আমার পাশে একজন ছিল যে উনি আবার দেখি ওটি থেকে বের হয়ে আসছে, বলছে আশিক যাও ঠিক হয়ে যাবে, আমি বের হয়ে আসছি, তুমি যাও ঠিক হয়ে যাবে। ওনার পায়ে সমস্যা, পা কাটতে হয়েছে মনে হয়, বলে যাও তোমার হাড়টাকে এখান থেকে হাড় কেটে লাগাই দিবে আবার। তা আমি ঢুকে গেছি, ঢুকার পর 4-5 জন ডাক্তার আসছে, নার্স ছিল মনে হয়, ওনারা এসে মানে আমাকে বলছে তুমি এখানে শোয়ার পর জাস্ট 4-5 জনে মিলে হাতে চাপ দিছে, ডান হাতে, হ্যাঁ 2 হাতেই ধরে রাখছে, হাত পা সব একদম ধরে মানে চাপ দিয়ে আপনার ইঞ্জেকশন দিয়ে দিছে আর কি, স্যালাইন ঢুকাই দিছে। আর এরপরে আমি সেন্সলেস, কিছু বলতে পারতেছি না, অ্যানেস্থেশিয়া যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ। এরপরে আমার যখন জ্ঞান ফিরে, কেবিনে যখন নিচ্ছে আমার, তখন আমি পানি পানি বলতেছি, তো এরকম এটা আমার মনে আছে। এরপরে আমি আর কিছু বলতে পারতেছি না, কখন কাটছে কি ওই রকম জানি না, পানি পানি বলতেছি, ওনারা পানি দিচ্ছে। তো পানি আবার বলছে যে ডাক্তার বলে দিচ্ছে অল্প অল্প পানি দেওয়ার জন্য, ঢুপ গেলে যেন অল্প অল্প খায়। তো অল্প পানি দিচ্ছে, আমি বললাম পানি দাও আর পানি দাও। তো ওই মুহূর্তে আমার তো পুরা ঢাকা ছিল বডি ইয়ে দিয়ে, চাদর দিয়ে। আর ওই সময় পানির পিপাসাটা ছিল বেশি, আমার যে হাত কাটছে বা এরকম কিছু আমার তখন মাথায় আসে নাই, আর আমি তখন এটা ফিলও করি নাই। ডান হাতটাকে আপনি তখন যখন মানে আপনাকে অপারেশন নিয়েছে তার আগ পর্যন্ত ডান হাত দিয়ে আপনি টুকটাক কাজ করতে পারতেন? কাজ করতে পারছি। আচ্ছা, তখন প্লাস্টার ছিল তো, ওই অবস্থায় লেখালেখিও করতে পারতেন? হ্যাঁ লেখালেখি করতে পারতাম। আর হচ্ছে আপনার ভিতর থেকে ওই যে মাসলের যে এনার্জিটা ওইটা পাইতাম না আর কি, ওইটা যখন আমি একটু প্রেশার দিতাম তখন মনে হতো যেমন কেমন ঘট করে উঠছে ভিতরে। আচ্ছা, মানে ওই যে ভাঙা ছিল যে এই কারণে। তো তখন তো হাত তো ঠিকই ছিল। তো ওখানে দেখা যাচ্ছে পানি চাইছি, পানি দিচ্ছে ওরা, কিন্তু অল্প অল্প দিচ্ছে। আমি বললাম যে পানি আরও দাও, পানি দাও, বলছে ডাক্তার বলছে অল্প দেওয়ার জন্য। তো ওখানে হচ্ছে আপনার পানি দিচ্ছে বা কাজ করতে গিয়ে হঠাৎ করে হাত বাড়াইছি, তখন মানে হঠাৎ করে কেমন জানি একটা ব্রেনে মানে আমি কেমন জানি একটা মানে কী বলবো, এটা শক খেয়ে গেছি, একদম শকে পড়ে গেছি যে হঠাৎ করে মানে হাতের যে ফিলটা, আমি তো হাত দিয়ে একটা কাজ করতে চাইছিলাম আর কি ওই মুহূর্তে, তো দেখি যে হাত নাই। আমি তখন মানে আব্বু আম্মু ছিল পাশে, বললাম কী ব্যাপার আমার হাত কই? ওরা তো ওনারা তো কান্নাকাটি শুরু করছে, আমিও আমার তো মানে ওই মুহূর্তে আরও মানে এতদিন যাই হয়েছে ওইগুলা তো কিছুই না, আমার ওই মুহূর্তটা সবচেয়ে বেশি মানে মানে যখন হাত নাই ওই মুহূর্তে আমি মানে কি ফিল করছি আমি নিজেও বুঝতে পারতেছি না। ওই মুহূর্তটা খুবই খারাপ লাগছে। তো ডাক্তার আসছে, সবাই বলছে যে দেখো তুমি তো যদি তোমার এটা না কাটতাম তো তোমার বডিতে যদি যাইতো যাতে তোমার আরও সমস্যা হইতো, তোমাকে বাঁচাইতে গেলে কাটতে হবে, এই জন্য কাটাইতে হচ্ছে। তো ডক্টর আমাকে অনেক বুঝাইলো, বললো যে তুমি সব কিছু পারবা, এভাবেই এক হাত দিয়ে অনেক কিছু করতে পারবা, কাজ করতে পারবা। পরে ডাক্তার আমাকে একটা পেড দিল, কলম দিল, বললো যে তুমি বাম হাত দিয়ে লিখো হসপিটালেই। তো ওনার আবার ইন্টার্ন ডক্টর ছিল, ওই যে বললাম আশিক নাম ওনার, উনি বললো যে তুমি লিখো, দেখো লিখতে পারো কিনা। বড় ডাক্তার আসছিল, উনিও বললো যে লিখার ট্রাই করো। তো আমি লিখলাম, দেখলাম যে লিখতে পারতেছি। লিখতে পারতেছেন মানে কি ডান হাতে যেরকম ফ্লুয়েন্ট ছিল? হ্যাঁ হ্যাঁ, একদম নর্মালি, মানে আমি নিজেও কল্পনা করিনি যে আসলে মানে ওই যে তখন শুনতাম যে আল্লাহ যে কোনো কিছু করতে পারে, ইনস্ট্যান্টলি ওটা পারছেন। ওইটা আমি নিজেও, আমি ওই যে ক্লাস 7-এ যে ঘটনাটা বললাম, 7-এ যখন পড়ি তখন ওই যে বন্ধুরা কিন্তু দুষ্টামি করে, সবাই কিন্তু বাম হাত দিয়ে এমনিতে নর্মালি ট্রাই করে, সবাই সব স্টুডেন্টই করে আমি যতটুকু জানি। তো আগে দুষ্টামি করে লিখতাম বাম হাত দিয়ে, দেখা যাচ্ছে একটা অক্ষরই লিখতে পারতাম না, ক লিখতে গেলে এটা ভেঙে এটা আমরাও এখনো পারি না। সেটাই। তো আমি ওই রকম যে আমি অবাক যে আল্লাহ
উনি পেট দিল, কলম দিল, একদম নর্মালি বাম হাতের মতো ক্লিয়ার কাট লেখা হচ্ছে, মানে আমার লেখা ডান হাতের মতো যেরকম। হ্যাঁ, আমার লেখা নর্মালি সুন্দর লেখা। তো দেখলাম যে খুবই সুন্দর হচ্ছে লেখা, আমি অবাক, আমি বললাম কি ব্যাপার, এটা কিভাবে সম্ভব? তো ডক্টর যেটা বলছিল আর কি, যে আমার যেই এইজ, এই বয়সেই নাকি এরকম হয় আর কি, হাড়ের যেই প্রবলেমটা, বোন টিউমার বা অস্টিওসার্কোমা বলে, তখন আপনি জানলেন এটা বোন টিউমার ছিল? হ্যাঁ, ডাক্তার বলছে যে এটা আসলে ওরও দোষ নাই, মানে তখন তো ভাবছে যে হয়তো আমি কোথাও থেকে পড়ে গেছি বা এরকম কিছু একটা। ডক্টর বলছে যে আসলে এটা এইরকম বয়সে এরকম হয়, আর রোগটা অনেক রেয়ার আর কি, খুব কম মানুষের হয়। আমার আবার কি ওইরকম মানে ওই যে ধস নেমে আসে নাই কোনো ব্যাপারেই মন থেকে। ফ্যামিলি কথাও চিন্তা করতাম, আর আমার বাবা আমাকে অনেক সাপোর্ট করতো, বাবা মা সবাই। আদরের সন্তান ছিলাম বিদায় ওইগুলা আমার মানে মাথায় খুব একটা আসেও না। কেমোথেরাপিগুলো অনেক কষ্ট হয়েছে আমার। কতদিন ধরে নিল এই কেমোথেরাপি? একটা ছিল 7 দিন পর, আর একটা মানে 21 দিন পর। কি ফিল হতো ওই সময়টাতে যখন এই অ্যান্টিবায়োটিকগুলো দিত, ইঞ্জেকশন? ওই সময়টা আসলে সবচেয়ে বেশি কষ্ট জীবনে মানে ওইটাই করতেছে। আমার সাথে আরেকজন ছেলে ছিল, ও মানে আমার এজেরই, ও পা কাটতেছে। ও দেখতাম যে যাক আমার তো হাতে চলাফেরা করতে যাক ওরকম কষ্ট হইতো না, ওরা দেখতাম যে ওর বাবা অলওয়েজ নিয়ে যেতে হইতো কুলে করে, বাথরুমে নিয়ে যেত। আমার বাবাও ছিল আমার সাথে। ওই সময় ফিল হইতো এরকম যে আপনার কেমন যে 21 দিনের যে 21 দিন পর যেটা 7 দিন টানা দিতে হয়, ওটা খুবই সিরিয়াস ছিল। ওইটা দিয়েই যেমন সেন্সলেস হয়ে যেত, এরকম অবস্থা। এটা খুব জ্বলতো, আমি যতদূর জানি যে খুব জলে ইঞ্জেকশনটা দেওয়ার সময়, ভয়ঙ্কর রকম ভাবে জলে, অনেক জলে। প্লাস হচ্ছে আপনার অনেকগুলা স্যালাইন, তো তখন তো আমার এইজ অনেক কম ছিল, কারণ 12 বছর বয়স তখন। ওই মুহূর্তে দেখা গেছে এতগুলা, আর তো এর আগে আল্লাহর রহমতে আমার কখনো কাটা ছেঁড়া কিছু হয় নাই, তো ওইগুলা ইঞ্জেকশন দেখি, ক্যানুলাটা দেখলেই ভয় লাগতো সবচেয়ে বেশি ওইগুলার চাইতে। ক্যানুলাটা তো মোটামুটি সিরিঞ্জের চাইতে একটু মোটা থাকে, দিয়ে রাখে যেটা শরীরে। হ্যাঁ, তো এই জিনিসটাই সবচেয়ে বেশি কষ্ট হইতো। আস্তে আস্তে এগুলা ঠিক হয়ে যায়। এরপরে চলে যাই আবার স্কুলে যাই আর কি। এটা কি ইয়ার গ্যাপ চলে যায়? হ্যাঁ, ইয়ার গ্যাপ চলে যায়। গ্যাপ বলতে ক্লাস 8 ছিল তো, আমার সাথে ওরা ক্লাস 7 তো আমি কমপ্লিটই করি নাই। তখন আমি দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিই, আমাদের 3টা সেশনে পরীক্ষা হইতো, দ্বিতীয় পরীক্ষাটা দেই আর কি, তৃতীয়টা দেওয়া হয় না, ফাইনাল দেওয়া হয় না। তো আবার এই ক্লাস 8ও চলে যায়, আমার 8 চলে যায়। আমার মনে হয় টোটাল ওখানে মনে হয় 1.5 বছর গেছে, মানে এইভাবে ট্রিটমেন্ট বা এইসব করতে গিয়ে আমার 1.5 বছর কাটে। এর ভিতরে স্কুলে যায় না। এরপরে 2008-9 আমি মনে হয় 10-এ আবার ক্লাস 8-এই অ্যাডমিশন নিই। আচ্ছা। তো স্যার বলছিল যে, স্যার আবার অনেক করছে, স্যার বলছে যে তুমি যদি চাও আমি তোমাকে 9-এ উঠাই দিব। আদর করতো, ওকে ধরে কান্না করতেছে। তো স্যার বলতেছে, ওইটা আমাদের গেম টিচার ছিল মুফাজ্জল হক স্যার, উনি বলতেছে তুই যদি চাস তোরা 9-এ উঠাই দিব আমি, তুই 10-এ উঠতে চাইলে 10-এ উঠাই দিব। তো যাকে এগুলা একটা কিন্তু আমাদের জন্য অনেক সাহসের ব্যাপার, কারণ তখন আমি হচ্ছে আপনার ক্লাস 7 কমপ্লিট করি নাই, ক্লাস 8 চলে গেছে, প্রায় 8 চলে গেছে, মানে আমার ফ্রেন্ডরা ক্লাস 8 থেকে 9-এ উঠে গেছে। এর পরের বছর আমি তো তখন আব্বু আম্মু বলতেছে যেহেতু গ্যাপ হয়ে গেছে 1 বছর গ্যাপ দিয়ে সমস্যা নাই, এগুলা কিছু না, জীবনে 1-2 বছর গ্যাপ হইলে কিছু হয় না। তো আবার আমার ফ্রেন্ডরা আবার ক্লাস 5-এ যারা ছিল আমার সাথে, ওরা আবার ক্লাস 5-এ অনেকে 2 বছর ছিল বৃত্তির জন্য। আমি আব্বুকে বলছিলাম কিন্তু আব্বু রাজি হয় নাই, এই কারণে ক্লাস 8-এ যখন আবার 2বার আমি দ্বিতীয় বছর থাকি, তখন ওরা আবার আমার সাথে চলে আসছে। ওরা ক্লাস 5-এ দিছিল গ্যাপ, ইচ্ছাই দিছিল ওরা। তো ক্লাস 8-এ ওদের সাথে আবার মানে নতুন করে ক্লাস শুরু করি। তো ওই বছর আবার প্রথম জিএসসি শুরু হয়, সরকার প্রথম জিএসসি চালু করে ওই বছর। আচ্ছা। তখন আবার আফসোস করি, আল্লাহ আমার এই একটা সিচুয়েশনে পড়াশোনা করতে পারতেছি না। যাক, আল্লাহর মতো অনেক কষ্ট করি। বাবা মা আবার পড়াশোনার ব্যাপারে চাপ দিত না। আব্বুকে মনে হয় আবার ডাক্তার বলে দিছিল যে ওর মেন্টালিটি একটু সমস্যা হবে, এক হচ্ছে কেমোথেরাপি, তারপরে হচ্ছে অল্প বয়সে এরকম একটা ডিসেবিলিটি চলে আসছে। কারণ একটা হচ্ছে আপনার জন্মসূত্রে পাওয়া একটা জিনিস, আর একটা সময় মানুষের জীবন থেকে যদি কিছু চলে যায়, একটা মানুষ চলে গেলে কিছু, নিজের জীবন থেকে আপনার একটা অঙ্গ চলে গেলে ওইটার মিসিং আসলে যার যায় সেই বুঝে। ও তো আলটিমেটলি একটা কমপ্লিট শরীরে যেরকম ওই ফিলটা ও পায়নি জীবনে, সুতরাং ওর ওই মানে কষ্টটা হবে না। হ্যাঁ, তো
একটা মানুষ যদি মিসিং থাকে জন্ম থেকেই, ও কিন্তু ওইভাবে নিজেকে গড়ে ওঠাবে। ওটা কি ও ন্যাচারাল মনে করে? হ্যাঁ, ওটা ন্যাচারাল, বা ওইটা আসলে মানতেই হবে, বেঁচে থাকলে মানতেই হবে। যেমন আমার যাক আজকে হোক কালকে হোক, আমার 12 বছর পর এই অবস্থায় আসছি, আমাকে কিন্তু মানতেই হয়েছে। যে কোনো কাজ করতে গেলে ধরেন হাত থেকে একটা কিছু পড়ে গেল, আমার পড়ে গেলে আমি এই হাতটা বাড়ায় দিচ্ছি, ডান হাতটা বাড়ায় দিচ্ছি, বা এরকম আমার মানে ফিলটা তো এখনো আছে, কিন্তু এখন তো মানে এই হাত দিয়ে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু তখন তো আমার যে 2 হাত দিয়ে কাজ করার যে একটা বডি স্ট্রাকচার, অনুভূতিটা থ্রো করছেন, কিন্তু হাতটা খুঁজে পাচ্ছেন না, কি জানি একটা পড়ে গেছে হাত থেকে, তখন আমি দেখা যাচ্ছে ডান হাত বাড়ায় দিছি, জিনিসটা পরে ভেঙে গেছে। কিন্তু ওই সময়টা আমার এটা কাটতে মনে প্রায় ওই 3-4 বছর লাগছিল। তো সাইকেল তো আগে থেকে এক হাতে চালাতে পারতাম, কিন্তু চালানো আর হচ্ছে আপনার একটা সিচুয়েশনে গিয়ে হাত বাড়িয়ে দেয়া, ওই সময় তো ডান হাতটাই চলে যায় আগে। তো যাক, আমি তখন আম্মুকে বলে, আম্মু বলছে, ডাক্তার আবার বলছিল, ডাক্তার এরপরে যখন আমরা ডাক্তারকে বলছি যে আসলে আঙ্কেল আমার তো এরকম হয়, একটা কাজ করতে গেলে দেখা যায় যে, আর আমার ফুল ফিল করি যে হাত আছে, আর তখন মনে হইতো যে হাত মনে আবার বের হবে একটা বডি থেকে, ওইরকম মনে হতো। তখন তো ছোট ছিলাম, ওইরকম বুঝি না। তো ডাক্তার বলছে যে এটা বাবা ঠিক হয়ে যাবে, কিছুদিন কাজ করো, কাজ করার পর দেখবা যে বাম হাত দিয়ে কাজ করতে পারবা, আর এটা আসবে না। যাক, তখন ঠিক হয় আস্তে আস্তে। আমি তখন আবার আমার কাজ করার ইচ্ছে, মানে আম্মু বলতো যে তোর কাপড় চোপড়, খাওয়া দাওয়া এগুলা আমি করাই দিই। আমি আবার অন্যের কাজ পছন্দ করি না, মানে পরনির্ভরশীলতা, আমি সেলফ ডিপেন্ডেন্ট অনেকটা। আম্মু অনেকবার বলতো যে এটা দিয়ে, আমি বলছি যে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, তুমি যদি মরে যাও, পরে কে করে দিবে আমার কাজটা? কারণ আজকে আমি যদি একটা কাজ না শিখি, একটা সময়, এখন আমার আম্মু অসুস্থ এই বেশ কিছুদিন যাবৎ, তো এই মুহূর্তটা কি আমার অন্যের দিকে তাকায় থাকা সম্ভব না। আর বাবা মা এই 2 জন ছাড়া আর কেউ কিন্তু করে দিবে না। ভাইয়ারা ওরা দেখা গেছে করে দিবে একটা সময়, কিন্তু একটা সময় এসে তো করে দিবে না। কারণ আর আমার তখন যে বয়স ছিল, তখনও তো বলতে গেলে শিখারই বয়স। হয়তো আমার বেসিকটা আসছে ভালো থেকেই, পরে হাত কাটছে, এক হাতে কাজ করতে হয়েছে, কিন্তু কাজ করার, কিন্তু তখনও কিন্তু আমার শিখার বয়স। আমি তখন যা শিখবো, যে এখন আমি যা করতেছি, তখন ওই সময় যদি আমি না করতাম, এখন কিন্তু করতে পারতাম না। এই কারণে দেখা গেছে কাপড় ধোয়া, কাপড় চোপড় পরা, অপারেশনের পর থেকে যে আমি যে নিজেকে একটু গুটিয়ে রাখবো বা কিছু কাজ থেকে বিরত রাখবো, এটা কিন্তু আমার না আসে না। এটা যেমন আমার আরো মাথা চারা দিয়ে উঠতেছে কেমন জানি মাথায়। আমার শুধু ওই কাজগুলাই বেশি ভাল লাগে, মানে যত রিস্কের কাজ আছে ওইগুলাই ভাল লাগে। আমি এক হাত দিয়ে যাই, সাঁতার কাটতে যাই, গাছে উঠি, মানে একটা সময় দেখা যায় যে মানে এটা আমার কাছে নর্মাল হয়ে গেছে যে গাছে উঠতেছি, আমি 2 লাফ দিয়ে গাছে উঠে যাই। আপনাকে কেউ বাধা দিত না ওই সময়টাতে? না, ওই সময়টা আসলে আমার বাবা মেনলি আমার বাবা কোনো কাজেই বাধা দিত না আমাকে। আল্লাহর কাছে সবচেয়ে বেশি শুকরিয়া যে আমার বাবা আমাকে কোনো কাজে বাধা দেয় না, এই বিধায় আমি বাধাহীনভাবে সব কিছু করতে পারছি। সাইকেল চালাইতাম আপনার রেলিং দিয়ে চালাইছি, ওই যে আপনার নতুন বিল্ডিং বা ওয়াল করতেছে বড় লম্বা, একটা ইট বসানো আর কি, শুধু একটা ইট বসানো, এই রেলিং দিয়ে আমি সাইকেল চালাইছি এক হাত দিয়ে। এই ডেসপারেটনেসগুলো কি লিমিটেশন আছে সেটা ওভারকাম করার জন্যই করতেন? না, এটা করার জন্য মানে আমার আগে থেকেই এগুলাতে মানে এক্সাইটমেন্ট ছিল বেশি। সাইকেল নিয়ে বের হইলে আগে যাইতাম, ধরেন আগেই মানে আমি ওই সিরিয়াস জায়গাগুলো আগে যাইতাম। নর্মালি সাইকেল রাস্তায় দিয়ে চালাই আমি, ধরেন যাইতাম কোনো রেলিং দিয়ে বা একটা নির্দিষ্ট মাপের মধ্যে চালাইতাম। মানে আমার এরকম কাজের প্রতি একটা এক্সাইটমেন্ট ছিল বেশি। তো আপনি একটা হাত হারানোর পরেও আপনি এটা বন্ধ রাখেন? হ্যাঁ, এটাই বললাম যে হাত হারানোর পরেও মানে আমার যে একটা লিমিটেশন আসবে মনের মধ্যে, এরকম আসেই নাই, বরঞ্চ এর চাইতে আরো বেশি হাই লেভেলের হয়ে গেছে আমার মন মানসিকতা ওইরকম। মানে আমি এই কাজ বার এরকম মানে ফুল কনফিডেন্স ছিল যে আমি এটাই পারবো। আর আল্লাহর রহমত আমি যেটাতেই গেছি মানে আমার একদম নর্মালি হয়ে গেছে। এগুলা করতে গেলে আবার মানুষ আবার খুব বাজে বকতো যে একটা হাত গেছে, মানে যারা খারাপভাবে কথা বলতো ওরা বলতো যে হাত গেছে এখনো এইসব যায় নাই, মানে শিক্ষা হয় নাই। তো এই কথাগুলো সবচাইতে খারাপ লাগতো। কারণ আসলে দেখেন আমি তো কারো ক্ষতি করতেছি না, চুরি করতেছি না, যাক এরকম সবকিছু অ্যাডজাস্ট করে নিতাম। ফ্রেন্ড লেভেল থেকে তো অ্যাকসেপ্টেন্স খুব ইজি ছিল ফ্রেন্ডরা? না, ফার্স্টের দিকে বলতে গেলে আপনার একটা গ্যাপ ছিল আপনার যখন ক্লাস 8-এ ফার্স্টে অ্যাডমিশন নিই, হাতে গোনা কয়েকজন ছিল যাদের সাথে মানে গ্রামের মানে একদম বাসার পাশে যারা ছিল ওদের সাথে যেহেতু বিকালবেলা খেলতাম, চলাফেরা ছিল, এই জন্য ওদের সাথে। কিন্তু
স্কুলে আমি খুবই কম গেছি। ক্লাস 8-এ মানে লজ্জা লাগতো, কেমন জানি লজ্জা লাগতো। আর স্যার বলতো ড্রেস পরতে, তো ড্রেস আমার পরতে ভালো লাগতো না। মানে আমি তখন একটা চলে আসছে, আমি গেঞ্জি পরতাম, মানে গেঞ্জি পরি বেশি বেশি, শার্ট পরতে ভালো লাগতো না আমার। তো স্কুল ড্রেস শার্ট ছিল, স্যার বলতো শার্ট পরে ড্রেস পরে আসতে হবে। তো এই কারণে আমি ক্লাসে খুব কম যাইতাম, ড্রেসের জন্য, জাস্ট ড্রেসের জন্য। হয়তো এখন যদি স্যার শুনে তাহলে বলবে যে এরকম একটা সিচুয়েশন, কিন্তু আসলে প্রেজেন্ট সিচুয়েশনটা খুবই টাফ হয়ে যায় মানুষের জন্য। প্রেজেন্ট ফিউচার মিসিং কখনো আমি ফিল করি না, কারণ আমার লাইফ থেকে আমার যদি একটা হাত চলে যায়, ওইটা যদি আমার মিসিং না হয়, এর চাইতে বেশি মিসিং মনে আমার কিছু হবে না। সেই আমার যেই জন্ম থেকে আমি যেরকম 12 বছর পর্যন্ত যেরকম ছিলাম, মানে আমার আগের জন্য মানুষ ওই রকম চিন্তা করে, এর বেশি কিছু ছিল না। মানে ওই জিনিসটাকে খুব মিস করতাম আমি, যে মানে ওইটার জন্যই, মানে স্ট্রাগলগুলো ছিল ওইটার জন্যই, যে আমার কাজগুলো যেন থেমে না যায়। আল্লাহর একটা রহমত ছিল। বাইকের ঘটনাটা কিভাবে আসলো? তো নর্মালি আমাদের এলাকায়, মানে আমাদের নরসিংদী বেলাবো থানা, আমাদের গ্রামের নাম হচ্ছে পুরাদিয়া। জি। তো পুরাদিয়ার পোলাবান, মানে পুরাদিয়া এলাকার ম্যাক্সিমামই হচ্ছে আপনার বাইক প্রেমী। ওখানে নর্মালি সব ছেলে মেয়েদের আসলে বাইকের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে। তখন দেখি যে সবাই বাইক চালায় ওদিক দিয়ে, ছোট ছোট ছেলে মেয়ে, বাবা আমার বাইক চালায় বা এরকম। তো আমার বাবার তো বাইক ছিল, যখন আমি ভালো ছিল, হাতটা যখন ভালো ছিল, তখন আমার আব্বু একটা বাইক কিনছিল। মানে আমার ঘটনা, অপারেশনটা হওয়ার কিছুদিন আগে একটা বাইক কিনছিল আব্বু, ওইটা চালাইতাম আমি আর বড় ভাই। আব্বু যখন অফিসে যাইতো নরসিংদীতে, তো সিরিয়াস কাজে গেলে বাইক নিত না, তখন আমরা চালাইতাম দুই ভাই চালাইতাম। দেখা গেছে এটা থেকে মানে বাইকের যে স্টার্টিংটা ছিল, তখন আমি চালাইতে পারতাম না। তখন আপনার জাস্ট ওই অল্প একটু, মানে একটু চালায় কেমন জানি থাইমা যেত, বাইক কন্ট্রোল করতে পারতাম না। তা আমি আবার ভয় পাইতাম, পরে বাইরে বলতাম যে ভাইয়া আজকে থাকা আর লাগবে না, রাইখা দিই। ও আবার চালাইতো, এটা নিয়ে ঝগড়া হইতো ওর সাথে। এইচএসসিতে আবার আসছি, পরে আব্বু আবার আরেকটা বাইক কিনছে, বাজাজ প্লাটিনা। বাইক কেনার পর তখন মানে আমাদের এলাকায় বাইকের প্রবণতা সবচেয়ে বেশি ছিল। তো বাইকের প্রবণতা ছিল, আর আমি তো সব কাজই করছি, মারামারিও করছি, সবগুলাই করছি মানে সবগুলাই করছি, কিন্তু বাইকটা আমার অপূর্ণতা ছিল আর কি, তখন অপূর্ণতা ছিল। আর এই জিনিসটা আসলে সবাই কিন্তু একটু অন্য চোখে দেখে বাইকটা। তখন আমার মাথায় ওটা ছিল যে আমার জন্য এখন যদি অসম্ভব কিছু থাকে, মানে আমার নাগালের মধ্যে, তো নাগালের মধ্যে থাকলে একটা জিনিস আছে যেটা বাইক, এই জিনিসটাই আমার অপূর্ণতা, এটার মধ্যেই মানুষের সবচেয়ে বেশি অ্যাট্রাকশন। তো আর আমার অপূর্ণতাটাও এটার মাধ্যমেই প্রকাশ। যে আমার ফ্রেন্ডরা বলতো যে তোর আব্বুর তো বাইক আছে, তুই তো চালাতে পারবি না। তো আমি বলতাম যে বাইক আমি ইচ্ছা করলে চালাতে পারি, আমি রাত্রে যেটা চিন্তা করি সকালবেলা ওইটা করতে পারি, সমস্যা নেই। পরে ওরা মানে টিটকারি করতো। আমি বলছি আমি যেটা চিন্তা করি রাত্রে চিন্তা করি সকালবেলা হয়ে যায়। যাক আল্লাহর রহমত, একদিন হঠাৎ করে ওরকম ফ্যামিলিতে যখন কেউ ছিল না বাসায়, বাইক রেখে গেছে আব্বা, তখন আমি এটা নিয়ে চিন্তা করি যে আসলে বাইকটা কিভাবে চালানো যায়। তো আমি পিক আপটা একটু দেখি আর কি, যে বাইকের সবগুলাই, মানে ওইগুলা ফার্স্টে আগে আমি বাইক নিয়ে চিন্তা করি যে একটা বাইকের কী কী পার্টস, কী কী মানে কী কী জিনিস মেনলি থাকে। আগে যে চালাইতাম ওইটা কিন্তু আমার এত ছিল না, ওইটা তো চালানো হয় না ওরকম ভালোভাবে, আর ওইটা তো বয়সও ছিল অল্প, এরপরে একটা দুর্ঘটনা চলে আসে। কিন্তু এইচএসসির পরে যে ইয়েটা আসে বাইকের প্রতি, যে আসলে বাইক দেখি যে পিক আপ আর হচ্ছে আপনার ক্লাস গিয়ারগুলা, এগুলা একটু ফলো করলাম, পরে একটু চিন্তা করলাম, আমি রাত্রে ঘুমাই সময় একটু চিন্তা করলাম অনেক ভালোভাবে যে আসলে এটা কীভাবে চালানো যায়। পরে আপনার পরদিন আমি আবার করি কি, বাইকের যে পিক আপটা ছিল আব্বুর, ওটা আমি কিছু একটা দিয়ে আটকাই, রাবার দিয়ে মনে হয় আটকায়, আপনার পিক আপটা বাড়ায় রাখি আর কি, 30-40 এরকম। ওটা নিয়ে ফার্স্ট বের হই আমি বাসা থেকে। ওই দিন সকালবেলা কেউ ছিল না বাসায়, তো ওটা নিয়ে বের হয়ে যাই। আমার ভাইয়া তখন ঢাকাতে পড়ে, এইচএসসিতে। বের হয়ে গেছি বাইক নিয়ে, তো সবাই তো দেখে অবাক, আমি বাইক নিয়ে বের হয়ে গেছি। প্লাটিনা ছিল একটা, তো আমার ফ্রেন্ড ছিল, ওদেরকে নিয়ে বের হইলাম, চল বাইক নিয়ে বেরোইছি আজকে ঘুরতে যাই। আমি একা দিয়ে চালাইতাম, ওরা থাকতো, ওরা আবার মানে আমার ফ্রেন্ডদের আবার কি, মানে আপনি কোনো অ্যাক্সিডেন্ট করেননি ওই সময়টাতে, মানে শুরুর দিকে যখন? না, আল্লাহর মতো অ্যাক্সিডেন্ট করি নাই। হাও, আপনি কিভাবে ম্যানেজ করেন? ডান পাশে তো হচ্ছে হাইড্রোলিক, আমি যতদূর জানি। হ্যাঁ, আমি ওই পায়ের ব্রেকটা ইউজ করি,
পাওয়ার ব্রেকটা ইউজ করেন, আচ্ছা। আর প্লাটিনা বাইকটা ছিল ফার্স্ট আমার, হ্যাঁ এক হাত দিয়ে আর কি। হ্যাঁ তো ওইটাতে তো হাইড্রোলিক নাই, আচ্ছা। পায়ের ব্রেকটা ইউজ করতাম, 30-40 স্পিড লিমিট রাখতাম। বেশি স্পিড তুলতেন না? না, স্পিড তোলা তো আমার কাছে ছিল না তখন। রাইট, তোলার তো সুযোগই নাই। তোলার তো আমার তখন সুযোগই ছিল না, কারণ তখন হচ্ছে আপনার পিকআপটা ছিল ডান হাতে, বাম হাতে সেট করে ক্লাচ। নিতেন, একদম সেট করে নিতেন। তো আমি জাস্ট পিকআপটা সেট করে নিতাম যে 30-40 এরকম একটা স্পিডে রাখতাম। হ্যাঁ, তো শুধু ক্লাচ দিয়ে কন্ট্রোল করতাম আর কি, আর পায়ের ব্রেকটা ইউজ করতাম। তো আবার নিউট্রাল করার সময় সাউন্ড হয়তো অনেক বেশি, কারণ যেহেতু 30-40 করা আছে, আপনার স্পিডের সময় যেরকম নরমালি নিউট্রালে আসলে কিন্তু সাউন্ড হয় বেশি। তো যাক, 2জন 3জন 4জন চালাইছি। তখন মানে ফ্রেন্ডরা ছিল এরকম, মানে আমার প্রতি ওদের কনফিডেন্স ছিল অনেক বেশি। এই সাপোর্টগুলো না একটা অসাধারণ সাপোর্ট। আপনি এখন যেটা চালান সেটা কি কোনো ক্যারিকেচার করে নিয়েছেন নাকি একইভাবে? এটা হচ্ছে আপনার জেসি কমপ্লিট করার পর চলে আসি ঢাকাতে, ঢাকা গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজে। ওখানে অনার্সে অ্যাডমিশন নেই। তো এখানে দেখা যাচ্ছে আপনার 2016-তে অ্যাডমিশন নেই, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে এসে মানে আমার বাসা হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে কিন্তু নিউ মার্কেট যাতায়াত অনেক অসুবিধা হয়ে যায়, ওটা ঢাকা কলেজের পাশে। তো এই কারণে আসা যাওয়া অসুবিধার কারণে মানে আমার মাঝখানে আবার গ্যাপ হয়ে গেছে, যে আমি আর যাইতে পারতেছি না। বাসা থেকে 2 ঘন্টাও আমার ইয়েতে কাটায় দিতে হয় ক্যান্টনমেন্ট বাসের জন্য। পরে এই সময় তো এই যে পাঠাও আসলো কিছুদিন পরে, দেখি যে সবাই মানে বাইক দিয়ে যাতায়াত করতেছে। তো আমার তখনও বাইকের প্রতি অ্যাট্রাকশন কিন্তু যায় নাই, মানে ওইটা কিভাবে বলবো ফ্যামিলিতে, ওরা কিভাবে নিবে, মেনে নিবে কিনা। আর এটা তো মেনে নেওয়ার কথাও না, কারণ আমি এখনো আমার বাবা মাকে বলি যে আসলে তোমাদের ছেলে মেয়ে বিদায় তোমরা আমাকে বাইক দিছো, মানে তোমাদের জায়গায় আমি থাকলে আমি নিজে দিতাম না, আমি এরকম বলি, সত্যি দিতাম না। তো ওরা যাক আমার প্রতি কনফিডেন্স রাখছে, আমিও আমার মতো করতে পারছি সবগুলাই আল্লাহর মতে। 17-তে এসে ক্লাস একদমই করতে পারি না। মাঝখানে আবার কে জানি আমার এক ফ্রেন্ডকে বলছিল, আমি বলছি যে একটা বাইক কিনবো, তো বলতেছে যে বাইক কিনবি এত টাকা পাবি কই। বললাম দিই ফ্যামিলিতে বলবো, পরে ফ্যামিলিতে বলে নিব। পরে বলছে যে তুই ফ্যামিলিতে বলে বাইক নিবি না, তোর ফ্যামিলিতে বাইক দিব। এই জিনিসটা আবার আমার গায়ে লেগে গেছে। আমার এইসব কথা খুব লাগে, মানে আমার যেই ডিসেবিলিটির দিকে যেটা যায়, যে কথাটা যায়, ওইটা বললেই মানে আমার হিট লাগে আর কি। ওইরকম আমি কাউকে আবার আঘাত করি না। তো এটা মানে ওরা ওদের দিক থেকে কিন্তু এটা ঠিক আছে, যে আসলে বাইক তো ওরাই চিন্তা করতে পারে না, আমি তো। কিন্তু আমার আবার ওই দিকেই যোগ থাকতো বেশি। দেখ 17-র দিকে আব্বুকে বলি একদিন যে আব্বু আমার, পরে বলছে যে কী ব্যাপার তোর মন খারাপ কেন? আমি বলছি আমার একটা জিনিস লাগবে। পরে বলছে কি লাগবে? আমি বলছি যে আগে বলেন দিবেন কি না। পরে বলছে না করছি কোনোদিন কোনো কিছু। বলছি না করার মতো জিনিস চামু, তারপরে যদি না করেন। পরে বলছে একবার বইলা দেখ। আমি বলছি যে আমি একটা বাইক কিনবো। তো বলার পর আব্বু একদম নর্মাল। আমি ভাবছি আব্বু মানে অনেক রাগ করবে বা একটু অন্যভাবে কথা বলবে। পরে আব্বু একদম, এটা কোনো কথা হইলো বাইক লাগবে, এটার জন্য মন খারাপ করতে হয় নাকি? এটা কি অনেক সিরিয়াস কিছু নাকি? আচ্ছা কিছুদিন পরে কিন, টাকা পয়সা ম্যানেজ করতে হবে। আমার ভাই আবার নর্থ সাউথে পড়ে, আমার আম্মু তো জব করে না, আব্বুই জব করে, যার কারণে আব্বুকে ম্যানেজ করতে হয় সব কিছু। ওরা আমি বলছি না আমার বাইক লাগবে আর এখনই লাগবে। আমি বলছি যে এখনই লাগবে, আপনি আমাকে এই বছরই কিনে দিতে হবে 17-র ভিতরেই। পরে বলছে যে আচ্ছা আমি চেষ্টা করব, আর তুই তোর কাজ চালায় যা। বলছি আচ্ছা সমস্যা নাই। পরে একদিন আব্বু ফোন দিছে, মানে আমার আব্বুর অফিস হচ্ছে মনোহর দিতে। আব্বু বলছে তুই আইসা দেখ, এখানে বাইকের দোকান আছে আমার পরিচিত। তো আব্বু দিল, মানে বলছে যে যা দেখ। পালসার বাইক কিন্তু আগে থেকে একটা লিজেন্ড বাইক বলা চলে, বাংলাদেশের মোস্ট মানে ইউজেবল বাইক। হ্যাঁ ইউজেবল, এবং আগে ফার্স্ট ফ্যাশনেবল কিন্তু এটাই। পরে পালসার দেখলাম ওটাই নেই, এটা নিয়ে এখন ফার্স্টে কেনার পর মডিফাই করবো কোত্থেকে। তো বাসার কাছে একটা ওয়ার্কশপ ছিল, ওখানে বলি যে মামা একটা বাইক কিনবো। উনি বলতেছে আরে কি দরকার তোমার বাইক চালানোর, তুমি আগে চালাইছো কখনো? আমি বলছি আমি এক হাতেই চালাইছি বাইক, মডিফাই ছাড়াই চালাইছি। পরে বলতেছে কি বলে? বললাম হ্যাঁ আপনি কোনো একটা কিছু করে দিতে পারবেন কি না? পরে বলছে যে এটা করা যাবে, তোমার পামাতে একটা সিস্টেম করে দেই,
পরে বাম হাতে আমার একটা থ্রোটল সিস্টেম করে দেয় আর কি। বাম হাতে হচ্ছে থ্রোটলটা? হ্যাঁ, থ্রোটলটা করে দেয়। মানে ওইটাই থ্রোটলটা আপনার যুক্ত করছে, আর যা ছিল তাই আছে? সবগুলাই ঠিক আছে। আচ্ছা, সো ডান পাশের যে হাইড্রোলিকটা আমি ইউজ করতেছি না। হাইড্রোলিক ফুল অফ মানে আপনি কোনো ফ্যাসিলিটি পান না যখন বাইক চালান হাইড্রোলিকের? না, হাইড্রোলিকের কোনো ফ্যাসিলিটি পাই না, তো হাত ছেড়ে চালালে পাই আর কি। আর ইউ কিডিং? হাত ছেড়ে চালালে পাই, যেমন আমি হাত ছেড়ে যখন। তার মানে আপনার ব্রেক কাজ করে শুধু পেছনেরটা? পিছনেরটা। সামনের ব্রেক ফুললি কোনো কাজ করে না? কোনো কাজ করে। আমার তো আসলে ওই যে বললাম, আমার যে বেসিক, আমার যে ভিত্তি যেভাবে করে আসছি আমি নিজেকে, আমি তো ফিল করি, আমি ওই আশিককে ফিল করি না, সেটা ঠিক আছে। এই জন্য আমি 3 হুইলারটা ইউজ করব, যে ওইরকম মেন্টালিটি আমার আসে না যে আমি 3 হুইলারে বসে চালাবো। আপনার মেন্টালিটির প্রতি আমাদের রেসপেক্ট আছে, কিন্তু রেগুলেশনের জায়গাটা থেকে তো আমাদের, আপনি দরকার হলে গভর্নমেন্টের কাছে একটা অ্যাপ্লাই করেন এই পার্সপেক্টিভ থেকে যে আই এম 100% এবল টু ডিল কমপ্লিটলি দুটো হাতে বাইক ডিল করা যায় সেভাবে আমি ডিল করতে হবে। দরকার আমি বাইকের মধ্যে আরও কিছু ফ্যাসিলিটিস নিয়ে আসবো, কিন্তু আমার মনে হয় আপনার একটা লিগাল ফ্রেমে আসা উচিত। কারণ আপনাকে নিয়ে কিন্তু ইন্টারন্যাশনালি একটা ভিডিও ভাইরাল হয়েছে কিছুদিন আগে, আমরা যতদূর জানি। আপনি আমাকে লিঙ্ক দিচ্ছিলেন যেখানে 5 মিলিয়ন্সের উপরে ভিউ, ইন্ডিয়ান কোনো একটা বাইক সাইটে, রাইট? বাইকার্স কার দুনিয়া। তো ওরা পেলো কিভাবে আপনার এই ভিডিওটা? এটা আসলে ওই যে আমার মামা আবার র্যাবে জব করে, র্যাব হেডকোয়ার্টারে। তো মামার এখানে যাচ্ছিলাম, মামার দিয়ে একটা অ্যাটাস্ট করার জন্য আর কি। তো ওখানে যাওয়ার সময় ইউটার্ন নিতে গেছি একটু সামনে, তো ইউটার্ন নেওয়ার সময় মানে পিছন থেকে আসছিল আর কি। অনেকেই তো আবার বাইক ভিডিওতে আমাকে দেখছে, সামনাসামনি দেখে নাই যারা। তো ওই ভাইয়াটা উনি পিছন থেকে ভিডিও করছে, ভিডিও করে বলতেছে ব্রাভো ম্যান। তো আমি আবার ওদিকে তাকাই নাই। তো ওই ভিডিওটা আবার উনি ওনার ফেসবুকে দিচ্ছে, পরে ওনার মনে হয় শেয়ার আসতে আসতে আমার কাছে চলে আসছে আর কি। আর অনেকেই তো আমাকে চিনে মেনশন করে দিছে ওখানে, মানে ওই ভিডিওটা কপি করে আলটিমেটলি ওখান থেকে ছেড়েছে। হ্যাঁ, পরে ওই ভিডিওটা আবার কপি করে বাইকার্স কা দুনিয়া বা বাংলাদেশ আরো অনেকগুলা গ্রুপে দেয়া আছে। আপনি একটু আগে যখন এসেছেন স্টুডিওতে বাইক চালিয়ে এসেছেন, এবং সেটাও কপি করে আমি দেখলাম যে কেউ, কপি না মানে আপনার এই ভিডিওটা ছেড়েছে। আসার সময় আবার হয়তো কেউ উঠাইছে, ওটা আবার ছেড়ে দিছে বাইক ভিডিওতে। ফার্স্ট অফ অল আশিক, আপনাকে আমি আমার এই ইউটিউব চ্যানেলে এবং রেডিওতে এই জায়গাটাতে হাইলাইট করছি একটা জায়গা থেকে না, বাইকের জায়গাটা থেকে না। আপনার পুরো লাইফ স্টোরিটাই আমার কাছে খুব ইন্সপিরেশনাল এবং খুব মোটিভেশনের জায়গা থেকে। হ্যাঁ, পৃথিবীতে এরকম অনেক মানুষই আছে যারা বিভিন্ন রকমের ফিজিক্যাল লিমিটেশন নিয়ে থাকে, কিন্তু তারা আসলে তাদের জায়গাটা থেকে, ওই যে একটা কথা আছে না যে লিমিটেশনটা আসলে মনে গ্রো করে। মনটা যদি বিকলাঙ্গ হয়ে যায়, মনটা যদি মনে করে যে না আমি ডিসেবল, তাইলে তুমি 2 হাত পা থাকার পরেও ডিসেবল। মোটিভেশনাল স্পিকার একটা ছিল হুইল চেয়ারে আছে, এবং আপনার সারা ওয়ার্ল্ডে খুবই বিখ্যাত একজন আছেন, উনি 2 হাত 2 পা কিছুই নাই, ডান আঙ্গুলের মতো শুধু নিক ভয়েসেস। আমি তার খুব বড় একজন ফ্যান। যাই হোক, আমরা সেই জায়গাটা নাই বা গেলাম। ওই যে রবীন্দ্রনাথের কথার মতো যে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে 2 পা ফেলিয়া, একটি ধানের উপর একটি শিশির বিন্দু। আমাদের ইউটিউবে এত বড় বড় মোটিভেশনাল স্পিকার খুঁজে বের করার কোনো দরকার নাই। আমাদের এই যে মোটিভেশন পাওয়ার মতো লোকজন আশেপাশেই আছে, আমাদের এই যে আশিক তার মধ্যে একজন। বাট একটা বিষয় আমার ভালো লাগেনি, এইটা আমি আপনাকে রিকোয়েস্ট করতে চাই, যেহেতু এটা আমি একটা ন্যাশনাল প্ল্যাটফর্মে আপনাকে প্রেজেন্ট করছি। সেটা হচ্ছে যে যেহেতু এটা বাইক বা যে কোনো গাড়ি চালাতে হলে এটার গভর্নমেন্টের লাইসেন্স বা একটা পারমিশনের প্রয়োজন আছে। একটা হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে বাইকের সব পেপারস ওকে আছে, আই নো দ্যাট ইউ হ্যাভ অল দোজ পেপারস, বাট আপনার লাইসেন্সটাও ওকে থাকা উচিত। যদি গভর্নমেন্ট সেটা না দেয়, আপনি তাহলে স্পেশাল পারমিশন নেন গভর্নমেন্টকে, সোশ্যাল ওয়েলফেয়ারে গিয়ে, মন্ত্রণালয়ে গিয়ে বা অন্য কোথাও গিয়ে স্পেশাল পারমিশন নেন। কিন্তু যখনই কোনো রিকগনিশনের জায়গাটা আসবে, তখন এই প্রশ্নগুলো চলে আসবে এবং এটা প্রশ্নবিদ্ধ হবে। সো সেই জায়গা থেকে আমি আপনাকে আমার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রিকোয়েস্টটা করব। আর শেষ বেলায় যদি কিছু বলার থাকে আমার অনুষ্ঠানে এসে, যারা আপনার মতো আছেন বা যারা আসলে এইরকম প্রবলেমে পড়েছেন, তাদেরকে যদি কিছু বলার থাকে। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে মানুষ অনেকভাবে মানে আপনাকে এখন ডিসেবিলিটি যাদের থাকে ওদেরকে বেসিক্যালি মানুষ বাহ্যিক দৃষ্টি থেকে মূল্যায়ন করে। আমাকে একটা মানুষ যখন রাস্তায় দেখবে, তখন আমাকে কিন্তু যখন দেখবে আমার একটা হাত নাই, তখন আমাকে ওইভাবে মূল্যায়ন করবে। তো তার মধ্যে আবার আরেকটা হচ্ছে, যখন আমার চালচলন, পোশাক আশাক দেখবে, ওইটা দিয়ে আমাকে মূল্যায়ন করবে। কিন্তু আসলে ওইটা না। একটা মানুষ কে কিভাবে আছে, কার ভিতরে কতটুকু কি আছে, বা তার কনফিডেন্স, তার যেই মানে মনোবল, ওইগুলো আসলে তার ভিতরেই আছে। ওইটা মানুষ তো বাইরে থেকে দেখতে পারে না।
তো এরকম অনেক আমি দেখতে পাইছি যে ডিসেবিলিটি আছে, ওদের মধ্যে কিন্তু আমি দেখলাম যে ডিসেবিলিটিকে আবার একটা ওই যে ইয়েতে বলা হয় যে স্পেশালি অ্যাবল্ড, স্পেশালি অ্যাবল্ড, ওইটাকে বলে স্পেশালি অ্যাবল্ড। তো আসলেই স্পেশালি অ্যাবল্ড থাকে ওরা, ওদের মধ্যে একটা অন্যরকম মানে একটা কিছু থাকে, ক্রিয়েটিভিটি থাকে। তো এই কারণে আসলে একটা মানুষকে বাহ্যিক দৃষ্টি থেকে মূল্যায়নটা না করা বা যে তুচ্ছ করে না দেখা, বা আপনি ওকে আমি আমাকে কখনো চাই না আমাকে যে একটা মানুষ মূল্যায়ন করুক। আমি সবসময় এই জন্য চেষ্টা করেছি যে মানুষ যেন আমাকে উপরে না নেয়, কিন্তু আমাকে নিচে যেন না দেয়। কারণ আমি আমার জায়গায় থাকতে চাই, আমাকে নিচে দিবা কেন? সাধারণ মানুষের মতো করেই দেখুক। হ্যাঁ, এটাই আপনি চমৎকার বলেছেন। আমি একটা কথাই শুধু শেষ বেলায় এসে বলবো, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে ভ্যারাইটিস আছে, এবং তিনি কিন্তু সব মানুষকে একরকমভাবে সৃষ্টি করেননি, তিনি সব প্রাণীদেরকে একরকমভাবে সৃষ্টি করেন, সৃষ্টির পর আবার চেঞ্জ হয়। এবং নট অনলি দ্যাট, এবং এই ধরেন একটা গোষ্ঠীগত প্রাণী, মানে যদি আমি বলি সামান্য একটা পিঁপড়া, এই পিঁপড়ার মধ্যেও হাজার রকমের টাইপ। মানুষের মধ্যে হাজার রকম, কেউ সাদা, কেউ কালো, কেউ আপনার চোখে ভালো, কেউ আপনার চোখে সুন্দর, কেউ আপনার চোখে অসুন্দর, এগুলো সবই সৃষ্টিকর্তার সৃষ্টি। তো তার সৃষ্টির মধ্যে যদি এত ভ্যারাইটিস থাকতে পারে, তাহলে আপনার জায়গা থেকে আপনি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না কেন? এটাকে আপনার অ্যাকসেপ্ট করা উচিত, এবং এটাকে ডিনাই করলে তাকে ডিনাই করা হয়। সো আমার মনে হয় যে আশিকের মতো ছেলেমেয়ে যারা আছে আমাদের চারপাশে, ওদেরকে সাধারণ হিসেবে আমাদের অ্যাকসেপ্ট করা উচিত, এবং ওদের ভেতরের যে দোতনা, ওদের ভেতরের যে উন্মাদনা নিজেকে প্রুভ করার, যে না আমিও তোমার মতো একজন খুব নর্মালি মুভ করার মতন একজন মানুষ, এই জায়গাটা আমাদের খুব রেসপেক্টের চোখে দেখা উচিত। থ্যাংক ইউ সো মাচ আশিক আমাকে মেইল করে আমার এই অনুষ্ঠানে আসার জন্য, অ্যান্ড আই হোপ সো কিছু মানুষ তো এই অনুষ্ঠান থেকে অনেক বেশি সচেতন হবে। থ্যাংক ইউ, বাট লাইসেন্স ওকে, আই উইল ট্রাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে প্রিয় শ্রোতা, এই ছিল আশিকের গল্প, এবং আপনারা বুঝতেই পাচ্ছেন যে অনেকদিন পরে আজকে জীবন গল্পে একই সাথে আমরা দুজনের গল্প প্রচার করতে যাচ্ছি। আশিকেরটা প্রচার করার পরে যেহেতু আমাদের হাতে সময় আছে, আরও একজন যুক্ত হবেন, এবং এই মুহূর্তে আশিকের পর আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আরও একজন। তিনি, তার কাছ থেকে আমরা নামটা জিজ্ঞেস করি। প্রথমে আপনার নামটা একটু বলেন। আমার নাম জ্যোৎস্না। জ্যোৎস্না, জ্যোৎস্না আপনি এসেছেন অনেক দূর থেকে, কোথা থেকে এসেছেন বলেন তো? বাগেরহাট, মোরালগঞ্জ থানা। তো জ্যোৎস্না, বয়স কত আপনার? আমার বয়স এখন 30 বছর বয়স। আপনি কি গ্রাম অঞ্চলেই থাকেন? গ্রামে থাকি, ইনশাল্লাহ পরিবেশটা অনেক ভালো। পরিবেশটা ভালো, আচ্ছা মাশাআল্লাহ। ঠিক আছে, চলেন আপনার গল্প আমি শুনবো, যেখান থেকে বলতে ইচ্ছে করে। আমরা 8 ভাই বোন, 6 বোন 2 ভাই। ভাই দুটো সবার বড়। বাবা কি করেন? বাবা সরকারি চাকরি করত। মানে একেবারে ওই ছোটবেলাটাই? হ্যাঁ, আচ্ছা। বাবা সরকারি চাকরি করতে মারা গেছে। তারপর আপনি যে সময় গল্প বলছেন ওটা কত বছর বয়সের গল্প আপনার? এইটা 2007 কথা বলতে। 2007-এ আপনার বয়স কত তখন? 2007 কি করেন ওই ক্লাস সময়? 6 এ পড়ি। ক্লাস 6 এ পড়েন ওই সময় গল্প বলছেন? Right. আচ্ছা হ্যাঁ বলেন। ক্লাস 6 এ পড়ি, মাদ্রাসায় পড়াশোনা করি, তখন মেসে উঠেছি। আপনার ওই সময় বাবা বেঁচে আছে? এর ভিতরে মারা গেছে কয়দিন। ও আচ্ছা, 8-5 হবে। আচ্ছা আচ্ছা, মানে ওই সময়টাতে বাবা মারা যায়। হ্যাঁ, তো পড়াশোনা এখানে। পরিবার কে দেখতো ওই সময়? পরিবার ওই আর কি, মা আর কি, ভাইরা তেমনই না, যার যার মতো শেষে। তো আপনাদের চলতো কিভাবে, সংসার চলতো? ওই সব বোনতে মেরিট। আচ্ছা। তো নেক্সট আমি ছোট না, আমার বড় যেটা সিরিয়ালে, ও এই দুইজন বাকি। তো ও জব করে চিটাগং, কুলচুমাপা জব করে চিটাগং। আমি পড়াশোনা করি বাড়িতে মার সাথে। ও কিছু পয়সা দিত? ও কিছু পয়সা দিত। আবার বড় বোন মাঝে মাঝে দুলাভাইয়ের সাথে রাগ করে যে জব নিত, বাচ্চা আছে মোহাম্মদ শম্পা, এগুলো টুকটাক যে পয়সাটা দিত এই দিয়ে সংসার চলতো। মা করতে কি কে থেকে হাওলাত নিত, ও বেতন পাইতো, ওই বেতনটা দিয়ে দিত, ওইখান থেকে চালাইতো। মানে গ্রামের ভাষায় এঠালা বা নোঠালায় এরকম নিয়ে চালায়। আচ্ছা আচ্ছা। যাই হোক এভাবে চলতো। তো এখন আমি বলি পরিবেশের সমস্যা তো কোনো প্রবলেম। তো এখন মাকে বললাম, মা সবাই চাকরি করে, আমি চাকরি করবো। এটা কি ক্লাস 6 এ থাকা অবস্থায়? হ্যাঁ, আচ্ছা। ক্লাস 7 এ মানে 6 থেকে অবস্থা বলছি, তাকে মালুম করে নাই। তারপর 7 এ বই কিনছি, এরকম বলতাম, বোন বেড়াইতে আসছে, বোন আমি চাকরি করবো তোমার সাথে। আমার বোন বলে, হ্যাঁ তোমার জন্য ছেলেরা তো বসে, বেটারে বসেছে গার্মেন্টসে, তুমি কখন যাবা চাকরি দিবে। হ্যাঁ, এখন যাই হোক এরকম বলতো, তোমার তাদের নেওয়ার জন্য ঘুম নাই। আবার মারে বলতাম, মা বল তুই এত লেট করে ওঠো, সকালবেলা তুই জীবনে চাকরি করতে পারবি না। এটা আমার কলজে গাইতে ছিল যে আমি কেন পারবো না, একটা মানুষ সবই পারে। তখন আমি একটু বুঝতে পারি কেন পারবো না, আমার বোনে পারে নাই, অবশ্যই পারবো। তো যাই হোক, তারপরে যে প্রকার ক্লাস 7 এ বই কিনছি। আচ্ছা। মাদ্রাসায় 7 এ বই কিনছি, একদিন ক্লাস করিনি, বুঝছেন। তখন আমি চিটাগং গেছি, ওই বোনের কাছে পাঠিয়ে দিছি। মানে বোনের কাছে গেছেন? হ্যাঁ, আমারও যেটা বড়, জি, সের কাছে পাঠিয়ে দিছে। পর
ওই তখন আবার খেজুর, গ্রামে যে খেজুরটা হয় না, ওই খেজুর নারকেল এগুলো দিয়ে পিঠা মিঠা দিয়ে পাঠিয়ে দিছে আমার বোনের কাছে। ওই বোন আবার থাকতো দুই সম্পর্কে আমাদের আত্মীয় হয়, খালাতো বোন। ওই খালাতো বোনের বাসায় বেচারা থাকতো। ওই বোন আমি যখন গেছি তখনও 2 বছর 3 বছর জব করে। তো 2 বছর 3 বছর জব করলে তার একটা স্যালারির একটা সিস্টেম আছে, তাই না? তখন যাতে যত কম হোক, তারপর সে স্বাবলম্বী তখন স্যালারিতে। আর আমি নতুন গেছি প্রথম, তার আগে ওই ভাইরা থাকে 1 পিস বেড়াইতে গেছে, কোনো জব টপ নেই, এই প্রথমে ধরতে হবে জব। তো প্রথমে বোনের কাছে তো গেছি পর ওই জবের জন্য। তো আমার সকালবেলা গাড়ি থেকে নামছে দুলুভাই এসে নিয়ে গেছে, ওই খালতো বোনের হাজব্যান্ড এসে নিয়ে গেছে বন্ধ ঠিলা। আয়সা মেয়ে করলি কালামের কলোনিতে তখন থাকতাম আমরা, আর ওই দুলুভাই ওইখানে থাকতো। যাই হোক নিয়ে গেছে আপা বাসায়, আমার বোন অফিসে যাবে সকালে, তো সকালে গাড়ি নামাই দিয়েছে, তো ওকে দেখতে পারছে এই জন্য অফিসে যাওয়ার আগে। তো খেজুর টুজুর নিয়ে অফিস চলে গেল বান্ধবীদের জন্য, আমাদের বলে আচ্ছা থাক আমি যাই। তারপর ও চলে গেছে, আমার খালতো বোন বলে আচ্ছা গোসল টোসল কর, একই টাইম তাদের অফিসে জব, একই অফিস 8টায় অফিস। তো এখন বলে খাওয়া দাওয়া কর, গোসল টোসল কর, আমি যাচ্ছি, তুমি একা থাকো। তা ঠিক আছে থাকলাম, খাওয়া দাওয়া করলাম, এরকম 1 দিনে 2 দিন রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর তারপর করছে কি, ওই পরের দিন আমার বোনে ওর অফিসে যাওয়ার আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে একটু বের হইতো, আমাকে ইপিজিটটা চিনাবে পর ওই চিনাইছে, ওর ফ্যাক্টরি চিনাইছে, কারণ না চিনালে তো আমি চাকরি নিতে পারবো না, ঘুরতে হবে, তো অফিসে জয়েন দিবে, আমি এখান থেকে দেখবে, রোড গেট একটু চিনালো পর একটা ফ্যাক্টরির সামনে দাঁড়া করাই রাখছে, যে এই ফ্যাক্টরিতে তুমি দাঁড়াও, তোমাকে লোক নিয়ে যাবে। লোক নিয়ে যাবে, কারণ গার্মেন্টস থেকে লোক লাগলে ওই ফ্যাক্টরির সামনে যে দাঁড়াইতে হয়, তো সেইটাকে একবার দাঁড়াও, লোক ওরা আসলে তো তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে, ওই ফ্যাক্টরি দাঁড়াইছে, দেখে লোক নিচ্ছে না, বেরি হচ্ছে না কেউ। এখন অনেকক্ষণ দাঁড়িয়েছে, পাশে আবার মাল্টি শ্যাপে দেখে লোক নিচ্ছে, মাল্টি শ্যাপে গেছি, দাঁড়াইছি ওখানে গেটের সামনে, আমার চাকরি হয়ে গেছে। আমি তো মনে মনে খুশি, তখন মানে খুব ছোট, ওই 6-7 পড়ে, বুঝলেন না? তো চাকরিতে করতেছি আমি মনে ছিল আপনার ওই সময়টা? ওইখানে ফিনিশিং। ওই বোন আমি কয়দিনে আসছি মাত্র, এই চাকরি করলাম লাইফে প্রথম, সে ওদের 3 বছর চাকরি করে। তো ওইখান থেকে তখন 2007 সালে 8 সালে স্যালারি অনেক কম ছিল, 1200 টাকা হেল্পার। তো আমি ভাঙতি মাসে ঢুকছি, যখন আনছে তখন ঢুকছি, তো আমি কয় টাকা পাবো? তো যাই হোক, এখন আমার বোনে বলে কি ওখানে স্যালারি অনেক ভালো, ও 3 বছর জব করে, আর ওখানে যে সে গেলে লোক নেয় না, অনেক বেসিটিসি নেয়। তো আমার বোন তখন সিলেট জব স্টাডিনে আছে, আর আমার নর্মাল জব ওই দিনে আসছি মাত্র শুরু। তা আমি মনে করি আমার হাতে 1 টাকাও নেই, বুঝছেন, 1 টাকাও আমার কাছে নেই। তো মানুষ নাস্তা খায় না, ওই ঢুকাই দিছে কিংবা আমি ঢুকছে, দাঁড়া করেছে, নাস্তা তো মানুষ খাইতে দেয়, বোন তুই নাস্তা খা, তাই না? তা আপন বোন কেন বলে, আর পর হলে তো কোনো প্রবলেম ছিল না। যাই হোক নাস্তা বাদ, ওই বন্ধ দিত শুক্রবার আমাদের ফ্যাক্টরি তো বন্ধ দিত, ওই বন্ধের দিন আমার তো 1 টাকাও নাই। আমি আবার জানি ওই বোনের ওইখানে ওই শুক্রবারটা খোলা থাকে, ওদের বেশি চাপ থাকলে প্রায় সময় খোলা থাকে, তা ক্যাজুয়ালি নেয়, 7 টাকা সাথে দিয়ে দেয়, 110 টাকা না 20 টাকা জানি এরকম দেয় প্রতিদিন ওই শুক্রবারে। হ্যাঁ, এমনি ডেলিভারি লোক না, ডেলিভারি থেকে করে না, সব জায়গায় পারমিটে ঢুকে। তা আমার তো শুক্রবার আমার তো একটা জব আছে, তা আমি এটা ডেলিভারি করে 100 টাকা আমি নেব। এখানে মাথায় রাখবেন উনি যেটা বলছে ডেইলি বেসিস। হ্যাঁ, ডেলিভারি। তো ডেলিভারি কাজ করতে ওইখানে ওই ওয়াশিং মেশিন, বড় ওয়াশিং মেশিন দিয়ে এটা কালার হয়, বডিটা কালার হয়, ওগুলো উল্টাতে মানে খবর লই যায়, আমার দ্বারা সম্ভব না, তারপরও আমি করছি ইনশাল্লাহ ফুল টাইম করে, এরকম 2-3 বার ওই 3 শুক্রবার করছি, 3 শুক্রবার 300 টাকার মতো, আর ওই 20 টাকা জমছে। তারপর যারা আমি করছি ওই টাকা দিয়ে আবার এইদিকে আবার স্যালারি টাইম হয়ে গেছে আমার, ওই স্যালারির টাকা আমার বোনকে দিছি, আর ওই টাকা আমার ছিল 1200 টাকা পাইছি আমি ওভার টাইম নিয়ে, ওভার টাইম করছি, ওই পাইছি, ওইখানে আমার বোনকে দিছি খাওয়ানির টাকা, তাকে দিয়ে দিছি আর ওই টাকা দিয়ে যে আমি বাড়তি করছি, ওই টাকা দিয়ে আমি কাঁঠাল কিনে নিয়ে এসছি, বললাম তো আমার বোনের বাড়ি থেকে খেজুর নিয়ে গেছি, তখন ওই সিজন জ্যৈষ্ঠ মাসের সিজন মনে হয়, খাইছি। তারপর 2 দিন করার পর আমার বোনে বলে কি ঠিক আছে তুই তো চাকরি পেয়েছিস, তা তোর খানা তুই খাবি, শুনেন মাত্র কয় টাকা স্যালারি, এরকম তো করা উচিত ছিল, মানে তোর খানা তুই খাবি, হাড়ি পেতেল কিনে রাখবি, আমি যেমন এই আপার কাছে থাকি রুম ভাড়া দিয়া আমার খানা আমি খাই, তুমি তেমন তোমার খানা খাবা, এর কোনো কথা হলো। আর তখন বয়স কি আমার,
আমার পরিবার আবার কিছু বলি না, কারণ কোথায় বলবো, আমার পরিবার মা একা গরিব, তাকে কি বলবো, আমি মেয়ে সেও মেয়ে, কিচ্ছু বলি না পর তারপর সে করছে কি, আমি আরেক জায়গায় চলে যাব, ওর বান্ধবীর কাছে চলে যাবে, সেখানে থাকবে। আর ওই আপাটা বেচা লেখা হবে না, কারণ আমি বেচা লেখা হবে না বোন, তুমি ঘর ভাড়া দিয়ে তুমি থাকো, ঘর ভাড়া বেতন পেয়ে আমার দিও, কিন্তু তুমি বাইরে থেকে আনো, যেভাবে আনো তুমি এখন খাও, ঠিক আছে? ওই আপাটা এখন বেচা লেখা হবে না। তা এখন আমি কি করবো, ওই আমার কাছে ছিল, আমি আধা কেজি চাল কিনছি, 10 টাকার মরিচ কিনছি, একটা হাড়ি কিনছি, পাতিল কিনছি, এটাও মনে আছে 10 টাকা শুকনো ঝাল। ওই কি না আমি করতাম কি, অফিসে বাসায় বসে ওই যে অফিস ছুটি হতে রাত্রে আসতাম, ওই 1 মুঠ চাল রান্না করতাম পাতিলে, 1 মুঠ চাল, এটা পর বলবো অনেক লজিক আছে, 1 মুঠ চাল রান্না করতাম, রান্না করে ওই ফ্যানটুকু খাইতাম, খাইয়ে রাত্রে শুইতাম, আর সকালে দুগ্গনে ভাত কিংবা রাত্রে দুগ্গো ভাত খাইতাম, এতটুকু ভাত কি হয়, মানে ভাত তো খেতে হবে, দুগুণ ভাত খেয়ে ফ্যানও খাইতাম, খাইয়ে তারপর করতাম ওই সকাল পানি দিয়ে রাখতাম, মনকে সকাল না খাই যেতাম, কারণ মেয়েদের সামনে তো লাঞ্চ করতেই হবে, মেয়েরা না কি ভাববে, একসাথে বসে সবাই লাঞ্চে। আর যদি বলে পানি দেবো, রাত্রে পানি দিয়ে রাখি ভাত, বুঝছেন, ওই রাত্রে পানি দিয়ে রাখানো তো নষ্ট হয়ে যায়, চালও ভালো না, কম দামের চাল, মানে একেবারে কম দামে যেটা সেটা কিনছি, আদা কিনছি আমার তো টাকা নেই। তারপর ওরকম করে কয়দিন চালাইছি, তারপর সবার সাথে বসি না, একদিন ভালো একটা যারা চালাক মেয়ে চোখে পারবো, কিন্তু তুই প্রতিদিন পান্তা ভাত খাইস, তুই প্রতিদিন ঘুমতে করতে পারিস না, আমি বলি প্রতিদিন আমি ঘুমতে করতে পারি না, সমস্যা, এই জন্য টাইম হয়ে যায়, পান্তা ভাত রাত্রে থাকে তাড়াতাড়ি নিয়ে আসি, আসলে তো অভাব, আসলে তো ইয়া তো। তারপরে যারা মরিস তাও কোনো না, তরকারি না, আমি কাউকে বলি না, বলবো কাকে, আল্লাহকে, তুমি বড় বোন, তোমার তো কিছু কর্তব্য আছে, যেহেতু মানুষ বলতে তোমার যেহেতু কর্তব্য নেই, আমার কিছু বলার নেই, আমার সবসময় এই থাকে, নীতিটা থাকে। আর এখানে বেচারা ঠিক করে যে খানা দান শপথের থাকবো, আমার বড় বোনে ওখানে রেখে ঠিক করে দিয়ে আসছে, পর তারপর চলে আসছে, বড় বোন চলে আসছে, এখানে থাকতেছে আবার এরকম 2 বছর মনকে চলে গেছে, 2 বছর চলে গেছে পর আবার ওই আমার বোন, আবার ওই কুলসুম আপা এখন তার বান্ধবী নিয়ে থাকবে, রুম ভাড়া দিয়া আমার ডাকছে, তুই থাকবি? হ্যাঁ থাকবো। পরের কাছে থাকা কি ঝামেলা, যত খান পরের দিকে আপনার কাছে না খাই থাকাই ভালো, তো পরের কাছে থাকবো, তো ঠিক আছে, বোন বলছে যাই বোনের কাছে। তো সাবিনা আপা আর কুলসুম আপা আর আমি, ওরাই মানে রুম ঠিক করছে, একটা রুম ঠিক করছে, সাবিনা আপা অপারেটর, কুলসুম আপা অনেক দিনের জব, সেও চোখ বুঝে তখন 5,000 টাকা, আমি কোথায় 1200 টাকা, হাই রিস্ক 1500 টাকা ওইটা নিয়ে পাবো, 1500 টাকা, 2000 টাকা তো পাই না মনে হয়, তো তখন 5,000 টাকা তার অনেকই না। তো ওইখানে বাসা নিচ্ছি, কোথায় জানি বাসা নিচ্ছি, পর সেইখানে গেছি পর তো কদিন থাকার পর শীতকালে আমার কাঁথা নেই, তুমি বোন তুমি আমাকে কাঁথাটা দেবা না, ও আমাকে কাঁথাটা দেয় না, ওর বান্ধবী নিয়ে শুয়ে থাকে, পরশু শীত, আমি একা একটা কাঁথা, মনে হয় বাড়ির থেকে বডিনপত্র আমার কাপড় চোপড় মানে নর্মালি যা সেই বাড়িতে একটু কমে যাই তখন থেকে, ওই টানা আমি আবার জব করলে জব, আবার স্কুল করলে টানা স্কুল, মানে যে কোনো জিনিস টানা পছন্দ করি, গ্যাপ পছন্দ করি না, বুঝছেন, মানে খুব ভালো লাগে আমার যে কোনো জিনিস করতে ভালো লাগে, কষ্টের ঠেলা কি করবো, না পারা যায় কাউকে বলতে, না পারা যায় কাউকে সইতে, কি করব। আর আমার মায়ের ওই আমার বড় বোন যে বদলেছে কুলসুম এরকম অত্যাচার করে জোৎস্নার সাথে, তো ওইখান থেকে আবার রমজানের টাইম ওভার টাইম আমার বেড়ে গেল আর কুলসুমা পারও ওভার টাইম হয়, ওইখানে ফ্যাক্টরি তো অনেক ওভার টাইম হয়, তো যাই হোক বেড়ে গেল, আমি ওভার টাইম করে বাসায় আসছি, ডিউটি করে বাসায় আসতে পর দেখি কুলসুমা এখন আসে পৌঁছেনি, সাবিনা আপা আসেনি, ওই বাসায় নতুন আসছি, পর আমি ছাদ এখন তো উঠে নেই, মানে এত কাজে প্রেশার, আসি বাসায় কোন পাকে দিন যায় রাত যায় বলতে পারি না, এখন আমি কি এখন তো ছাদে উঠে, কুলসুমা তো আসেনি, আসলে আবার কাজ দেবেন এটা সেটা, মানে নিজে একা একশো নাকি জানি না, যাই হোক দরকার নেই। তা আমি ওই দিনকে ছাদে উঠছি ভাইয়া, ছাদে যে ওইখানে আবার বোন থাকে, দুলোভাই থাকে, বাচ্চা থাকে, ছাদের উপর আমি দেখিনি, ওই কুলসুম আপা হঠাৎ এসে পড়ছে, আমি মানে আমি মনে করি আল্লাহ এই ছেলেটা যদি আমাকে দেখে এত রাত্রে ছাদে এসে, মেয়ে আর কোনো টাইম পেয়ে নেই, মানে নিজের থেকে প্রশ্ন, আমাকে আল্লাহ যেহেতু দেখে না, পিছনে ব্যাক করে আস্তে হাস্যকর কথা, দুঃখের কথা, আমি পিছন ফিরে আস্তে চুপ করে আসতেছি, এই বোনে দেখছে কিরে ও তো উঠতে আছে, আসলে আমি ওকে চিনিও না, এখন দেখিও না, সন্দেহ করে ওই দিন করে আমার মারছে আপসারাপ, তো ও মারছে থাক মারুক, আমি মনে বলে থাক, বোন তো অপরাধ করে না করে মারতে পারে, তুমি কিছু জীবনে দেখো নাই ভাইয়া। তারপরে এখান থেকে দীর্ঘদিন গেলে এবার ওর সাথে আমি আলাদা হয়ে গেলাম, তারপর ও আবার ফাঁকে বাড়িতে গেল,
আবার ফাঁকে বাড়িতে গেল পর তারপর ওর বিয়ে হয়ে গেছে, মানে এখান থেকে অনেক বছর পর আবার 1 বছর এখান থেকে হয়ে যাবে, 2 বছর হয়ে যাবে, এরকম চলতে থাকলো, জব চলতে থাকলো, ও আলাদা আমি আলাদা। আমি এখন আস্তে আস্তে ওই বান্ধবীর সাথে ওই ফ্যামিলি মেম্বারের সাথে ব্যাচেলার ঢুকে যাই, চিনি আস্তে আস্তে, এরকম করতে করতে 2-3 বছর চলে গেছে এখান থেকে আবার। তারপর ধরো ওর বিয়ে হয়ে গেছে। ভাই আমি যে একটা মানুষ আছি, আমার মার তো খোঁজ নেওয়া উচিত যে আমার বোনটার বিয়ে দিচ্ছে, তাই না? আপনাকে জানায়নি? না, কিচ্ছু জানানি। ওদের ভাই ধুমধামি জব করছে, যাই হোক ভাই একটু কষ্ট লাগে না আপনি বলেন? যাই হোক বিয়েটি হয়ে গেছে, ওই জানাইছে আর কি, কখন বলেন তুই আস যা, যাই হোক বাদ। তারপর ওর বিয়ে হয়ে গেছে, হাজবেন্ড নিয়ে কত বছর আবার থাকে আবার যাবে এতে। এই ফাঁকে আবার আমি আসছি, পরে অনেক অসুস্থ, পায়ে সমস্যা হয়ে জব দাঁড়াতে করতে করতে আমার পায়ে আবার রোগের সমস্যা হয়ে গেছে, আমি বাড়িতে আসছি, এই আমার পায়ে রোগের সমস্যা হয়ে গেছে, অনেক বছর দাঁড়ায় চাকরি করছি ফিনিশে না, এই রোগের সমস্যা হয়ে গেছে। তারপরে আমি বাড়িতে আসছি, তো এক ফাই জামাই দেখলাম, দুলাভাই দেখলাম, আবার দুলাভাই নিয়ে কয়েকদিন পর আবার চলে গেল চাকরিতে। তো ও আবার চাকরি করতেছে, আমি আমার গ্রামে কি করব, আবার সুস্থ হই, মা ডাক্তার দেখায় কোনো রকম, দেখানোর পর আবার আমার মায়ের কই, মা আমার পাঠাই দাও, এখন তো মোটামুটি সুস্থ, কি খাবো, তা আমাকে পাঠাই দাও। মার কষ্ট আমি বুঝতে পারতাম, মায়ের না বললেও পারলো কি, তা আমার আবার কুলসুমাফার কাছে পাঠিয়ে দিছে, কুলসুমাফা ওখানে পাঠিয়ে দিস পর জামাইবো তখন থাকে, ওরা দুটো জব করে, জবে আসছে পরে এখন দেখে কি এই জবটা প্রচুর প্রবলেম আর কষ্ট, ও না তখন আলাদা করে দেয়নি। তা আমার বোনে বলে কি তুই 25 টাকা খাওয়ানি দিবি, খাওয়ানি দেওয়ার পর এখন আমি 25 টাকা পাবো কই, আমি আসতে ভাঙতে মাস, সেটা আবার ভাঙতে মাস, দেখি একদিন ছুটি নিয়ে ঘুরতে যাবো, মানে চাকরি নেওয়ার জন্য, এই আসছে গেছে কাছাকাছি চাকরি নেওয়ার জন্য এটা ঘুরতে যাওয়া। তা আমি দেখি আরেকটা নর্মাল, আমার তো পায়ে সমস্যা, দাঁড়ায় চাকরি করে আরো হার্ড হয়ে যায়, মানে আমি চাকরি করতে পারবো না এরকম অবস্থা। তা আমাকে দেখি যে কোথাও একটা বসার চাকরি পাই নাকি, ইন্টারভিউ দিয়ে ঘুরতে গেলাম, একদিন অ্যাবসেন্ট করে চাকরি হয়ে গেল, চাকরি হয়েছে, ইন্টারভিউ দিয়ে বের হয়েছি, অ্যান্ড গেটের পাশে ভাই উনি একটা দালাল, তা তো আমি জানতাম না, ওই পিজির থেকে মেয়েদের যে চাকরি হয় না হয়, মানে মেয়েদের ফলো করছে কি বলকে তোমার চাকরি হয়েছে, আমি বলি হ্যাঁ কালকে জয়েন ডেট, কয় স্যালারি কত, আমাকে সীমিত আর কি, যা স্যালারি তাই, তুমি যাতে আমার কাছে চাকরি করো, তা শুধু বসেদের চাটা খায় না, ওগুলো তুমি কাপটা পি করবা, দেখো না বড় বড় ফ্যাক্টরিতে এরকম করে, তো তুমি এগুলো করবা, তুমি ভালো টাকা পাবা, আলাদা বকশিস দেয়। হ্যাঁ না, আপনি চিনতেন ওনাকে আগে থেকে? না চিন্তা না, এরকম হয়, আচ্ছা, তারপর মানে এরকম হয়, গেট থেকে সবাই নিয়ে যায় চাকরির জন্য, অন্য পিজিতে বসের বাসায় চলো, বসের বাসায় দেখাইয়া, তো বস তো বাসায় অফিসে যায় না এখন, তো পছন্দ হলে কালকে তুমি অফিসে আসবা, অফিসে নিয়ে যাবো কালকে 100 তো ঠিক আছে, বসের বাসায় নেছে বল, তারপর 3তলা ওই করছে, ওইখানে বসের বাসায় নেছে, মহিলা থাকে বসের, মানে ওই যে খারাপটা পুরুষ, সে বস বলে, আসলে যে খারাপ তা তো আমি জানতাম না। কি হয়েছে ওখানে যাওয়ার পরে? তো ওইখানে যাওয়ার পর অনেক আর কি আচ্ছা নাস্তা করো, নাস্তা করবো, ওনার মেয়ে ছেলে আছে, নাস্তা করার পর নাস্তা করছে, বাচ্চা কাছেও আছে, মহিলাও আছে, কি সুন্দর, বস কোথায় আসতেছে, বাইরে গেছে, এই যে নাস্তা করেছে, আম কেটে দিছে ফজলি আম, তখন এমনি আম সিজন শেষ, ফজলি আম কেটে দিছে, ওর সাথে জুস দিছে, কাকে আচ্ছা ঠিক আছে, তুমি তো জার্নি করে আসছো, এক ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিয়ে আসছো, তো তুমি ওই ভিতরে রুমে যাই শো পর এখন আমি ভিতরে রুমে যাই শুয়েছি পর এই যে আমার মাথা ঝিনঝিন ধরছে, আমি তো জার্নি করে আসছি, মাথা প্রবলেম হতে পারে, ওই যে শুয়েছি, ওই ছেলেটা যে আমার শারীরিক সম্পর্ক করে ফেলছে আমার সাথে, বুঝতে পারছি আর কি তখন, মানে একেবারে অজ্ঞান না, মানে ঘুমাইছি, সেই সাথে আইসা তখন যেমনটা জোর জবস্ত হয়েছে, তখন বুঝতে পারছি হয়ে যাওয়ার পর যে কি ব্যাপার এইটা। তো যাই হোক, এখন আর ওখান থেকে বের হতে দেবে না আমাকে, কাজ ওর কাছে আইনে দেওয়া, তারপর সব হ্যান্ডেল ওই মহিলা করে। আচ্ছা, তো মহিলা আপনাকে কি বললো? মহিলা বলে ওখান থেকে আর বের হতে দেবে না, মহিলা বলে আপা আমি তো চাকরি করতে করে আসছি, আপনি কি করলেন আমার সাথে, হ্যাঁ বলে কি আমাদের এখানে এরকমই হয়, আমাকে আর বের হতে দেয় না। ওই মহিলা ওই আনার পর আর বের হওয়ার কাদা নেই, যে আরো অত্যাচার করে, খুনতে পড়াইয়া ছেঁকা দেবে গায়ে, বেশি কথা বললে। তো আপনি ছোট ছোট বাচ্চা যে দেখলেন, এরা কারা? ওর বাচ্চা, ওরা বাসার মধ্যে এরকম? হ্যাঁ, ওরা বাসার মধ্যে ওখানে বেড়াইতে আসছে, ওদের বাড়ি নোয়াখালী পাড়ায় দেবে, ওই মেয়েদের বেড়াইতে আসছে, এর ভিতরে আবার ওই লোকটা আমার পাইছে। ও আচ্ছা আচ্ছা, মানে মেয়েরা নোয়াখালীতে থাকে, বেড়াতে আসছে এখানে, হ্যাঁ ওদের পাড়ায় দেবে, বুঝছেন? ও তো ওখানে মা বাবা গল্প করতেছে, ওর মা এই ফাঁকে আমাকে ঢুকে দিছে ওই রুমে, ওই ছেলেটা ঢুকে দিছে, ওই ছেলেটা তো বাচ্চা কিছু দেখতেছে না। এখন যাই হোক, আমাকে আপা আমি বাড়িতে যাবো, আমি বাড়িতে কেউ বাসায় যাবো, বাসায় কেউ বললে শুনে বাসার মানুষের পাগল হয়ে যাবে, হ্যাঁ তা একটা পাগল হয়ে যাওয়ার সিস্টেম না, এরকম না, ঠিক আছে এরকম রাখতেছে, আমার বের হতে দিচ্ছে না, ওর মহিলার কাছে চাবি থেকে বের হতে দেয় না, কিছু বললে মারধর করে, বুঝছেন? তো যাই হোক, আপনি আশেপাশের ফ্ল্যাটের লোকজন চিল্লাচিল্লি করলেই তো, আশেপাশে না ওইখানে, মানে এরকম রুমের ভিতর না, কিন্তু আপনি তো ওখানে রুমের মধ্যে চিল্লাচিল্লি করলে আশেপাশের লোকজন আপনাকে হেল্প করতে আসবে, কোনো চিল্লাচিল্লি কোনো কারবার নেই, সমস্যা আমাকে ধরে মারবে, মেরেও ফেলবে, এমন বলে। ওই মেয়েটা আছে না, ওই মেয়েটা আমাকে বলছে কি এখানে আমাকে এদের খুন্তিপুরা দিচ্ছে, মেয়েটাও খুন্তিপুরা দিচ্ছে। কিন্তু আপনারা তো বাসার মধ্যে কয়জন আছেন? বাসার ভিতরে আমি আর ওই
হ্যাঁ। আর ওই আপা আর আপা দুইটা বাচ্চা আর আপার হাজবেন্ডটা এখন আসেনি। আচ্ছা, তাইলে তো আপনারা দুইজন মিলেই তো মহিলাকে কাট করে ফেলতে পারেন। না ভাই, তখন এই সিচুয়েশন আসে না, উনি একা 100, এই সিচুয়েশন আসে না। উনি মানে এই মোটা, উনি সামনের রুমে থাকে, আবার রুম থাকে ওই প্রথম ঢুকে গেটের থেকে সিঁড়ির থেকে প্রথম ওনার রুম, তারপর ভিতরে ফ্ল্যাট, ভিতরে কি হয় কোনো নেই। এই সাইডে উনি সাউন্ড দিয়ে টিভি দেখে আর চিল্লে পাল্লা করে আমাদের ধরে আচ্ছা পিটাবে। আর সত্যি কথা বলতে আমি ভয় পাই, মায়ের ভয় পাই। তারপর কি আর এমনি উনি আচ্ছা পিটাবে, তুমি জীবন থাকো না থাক সেদিক তাকাবে না। তো যাই হোক, তারপরে এরকম করতে করতে ওইখানে 3 মাস রাখছে আমাকে। এদিকে আমার মা তো পাগল হয়ে গেছে। এই 3 মাস কি করেছে? মানে 3 মাস ওরকম কাস্টমার দিয়ে কাজ করেছে। তারপর যাই হোক এরকম করাইতেছে, অ্যাভারেজ করাইতে 3 মাস, তখন আমি প্রেগনেন্ট হয়ে যাই। তা আমি কি ট্যাবলেট এখানে সেখানে আবার নিয়ম আছে, আমি আন্দাজে খাই, সমস্যা খাই আন্দাজে খাই, আবার আমার সমস্যা করে আছে, উল্টো পাল্টা খাই, বুঝছেন, কাজ ধরে না, প্রেগনেন্ট। তারপর এর ভিতরে পুলিশে কীভাবে জানতে পারছে আমি আল্লাহ পুলিশে যদি ওঠে তাহলে তো আমি বের হতে পারবো না। পুলিশে জানতে পারছে ওদের রেট দিচ্ছে ওইখানে। প্রথম কীভাবে রেট দিচ্ছে, পুলিশে আসছে কাস্টমার সাইজে আমাদের দুজন ডাকছে, ওই আপায় লোক আসলে ডাকে কাকে নেবেন, বুঝছেন, আমাকে কাকে নেবেন, না আমাকে দেখাই দিচ্ছে, ভালো লাগছে তাই আমার। তারপর করছে কি, ওই রেট দিচ্ছে পর পুলিশে রাত্রে রেট দিচ্ছে, বিকেলে এই কাজটা করার পর রাত্রে রেট দেওয়ার পর ওই পুলিশের কাজ কি আর মনকে টাকা টুকা খাইছে চলে গেছে। তারপর এখন ওই আপা বলে কি হাজব্যান্ডের মিললে সে রাত্রে, এখন আমাদের এখানে থাকলে বারবার রেট দেবে, কত পুলিশের আমরা টাকা দিয়ে রাখবো, আরেক থানা বললে দেবে, আরেক থানায় দিয়ে রেট দেবে, কতজনের টাকা দেবো, তাই বাদ দাও তুমি এই গাড়ি আমাদের গাড়ি বলে, বুঝছেন, আমাদের 2টা গাড়ি, আল্লাহ ওরা মানুষ, আমরা নাকি গাড়ি, তো গাড়ি করে তুমি আরেকখানে দিয়ে আসো। সেই রাত্রে সিএনজি ভাড়া করে আমাদের আরেকখানে দিয়ে আসে। এখন যেখানে দেশে ভাইয়া ওদের নিজস্ব মেয়ে না, আমরা আলাদা থেকে আসছি, এইটা কমিশন নেবে, ওদের এখন ঘুরে ফুরে কীভাবে আমাদের থেকে খাটাবে, মানে গরুর মতো খাটে না, গাদার মতো খাটে, এভরিথিং তুমি কাজ করতে থাকো, নাইট ডে তোমার খানাও দেয় না ভাইয়া, 3 বেলা মানে পান্তা ভাত 1 বেলা দেবে, 2 বেলা মনে খানাও নেই। আর কাস্টমার যে নিয়ে আসে তা তো তাকে ভিতরে দিতে হয়, তা তো আমাদের কাস্টমার খাওয়ার পর একটা জিনিস রেখে গেলে তারা নিয়ে যায়, খাইতে দেয় না, এই অবস্থা। The fact is that it's a very nasty story, but সিচুয়েশনে এগুলো আসা উচিত। আমি মানে টু বি অনেস্ট, আমি মানে এর আগে 2-1টা স্টোরি এরকম শুনেছি যে বিশেষ করে অনেক গার্মেন্টস ওয়ার্কাররাই সিচুয়েশনালি এইরকম দালালদের খপ্পরে পড়েন এবং তারপর তাদের ভয়ানক রকমভাবে ফিজিক্যালি টর্চার করা হয় বা সিচুয়েশনালি তারা বাধ্য হন এই ধরনের কাজে যেতে। কিন্তু আমি আসলে এতটা ন্যাস্টি লেভেলে আমি কখনো শুনি নাই। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে একটু মনোযোগ দিয়ে শোনার জন্য, সিচুয়েশনটা কি হয়, কতটা ভয়াবহ হতে পারে এটা একটু বোঝার জন্য এই জায়গাটা থেকে আপনারা স্টোরিটাকে নেবেন প্লিজ। তারপর বলেন কি হয়েছে। তারপর সারাদিন 1-2টা কাজ, একটা কথা থাকে, এত কাজ করে যাতে নাও খেতে পাই কেমন লাগে। আরো তো আপনি ওইখান থেকে পালালেন না কেন? পালাবো কোথায় ভাই, আরো ধরে মারে, আরো পুলিশ ওরা কিনে ফেলাবে, কোথায় পালাবো, সব কিনে ফেলাবে ওরা এক সেকেন্ডে। পালানো সব হাত আছে অফকোর্স। তো সবাই তো ধরেন এই পুলিশ পাল্টে গেলে আবার নতুন আসলে তার হাত নাই, করতে আবার লেট লাগে, এই ধরনের আর কি। প্রত্যেকটা ইতে যখন রেড দেয়, হয়তো থানায় না কন্ট্যাক্ট করলে যখন রেড দেয় তখন ওদের কবজা করে হয়, বুঝছেন। কোথায় পালাই নিজে মার খাবো, আপসারাপ দরকার আছে এদিক দিয়ে আমি জানি। আর ওই তাসলিমা সব আমাকে বলে দিচ্ছে যে ওরা প্রচুর খারাপ। তারপরে ওইখানে সবই দালালা বিক্রি করে দিয়েছে। এখন ওইখানে আরেকটা দালাল আসতো, তা আমাকে দেখে ওর পছন্দ হয়েছে। এখন ওই মেয়েটা যদি কখনো বের হয়, জানে যে আমি বের হওয়ার জন্য উতলা হয়ে গেছি, কিন্তু আমার বের হতে দেয় না। ওই মেয়েটা তো জানে, মেয়েরা খবর জানে, তাই না, বের হওয়ার জন্য আমি ফুল পাগল, বের হতে দেয় না আমাকে। ওই দালাল লুকাইয়া ওর মেয়েকে নাম্বার দিয়ে গেছে আমাকে দেওয়ার জন্য, তাই আমি রেখে দিয়েছি। লাগলো না লাগলো। তারপর করছে ওইখানে আবার স্থানীয় রেট দিছে, স্থানীয় ছেলেরা। এই তো ভালো হয়েছে আমাদের ইনশাল্লাহ, এখন তো বেরোনোর সুযোগ পর স্থানীয় রেট দিচ্ছে। স্থানীয় আসতে পরে ওদের আবার টাকা দিয়ে প্রথম হাতাহাতিছে অনেক, ফোন টোন নিয়ে গেছে, এটা সেটা, তারপর ওদের টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। এখন ওরা যাওয়ার পর তখন সিচুয়েশন হ্যান্ডেল করবে। এখনকার একবার যেহেতু দিচ্ছে আর বারবার দেবে। এখান থেকেও আমাদের গাড়িগুলো আরেকখানে দিয়ে আসি, শুনেন, আপনাদেরকে বলে গাড়ি, হ্যাঁ গাড়ি বলে, এটা বলে মানুষ সৃষ্টির আশা মাকলুকাত, তা আমরা হলাম গাড়ি। এটা ওই আপারই বানানো, সবাই গাড়ি বলে এই লেনে। তো তারপর করছে কি
ওই ইয়ে আপনি করছে। কয় মাস যাবত মানে ওই সময়টাতে যোগাযোগ নেই কারোর সঙ্গে না আপনার কারোর ফ্যামিলি সাথে আমার বাড়িতে মায় তো ফোন দিয়েও কথাবার্তা বলার কোনো না, সুযোগ নাই কোনো- কেউ জানেন আপনি কোথায় আছেন বলছে কোন আর আমার নাম্বার মুখস্থ ছিল না, তারপর বলছে নাম্বার তা তো জান না আপনার নাম্বার মুখস্থ কিনা, কয় কেউ যদি শুনি কাস্টমার থেকে কল করছো কাটতে পেলাম। ভয়ঙ্কর মানুষ, ওই দিন মানুষ ভয়ঙ্কর হয়ে থাকে। আচ্ছা যাই হোক তারপর বুঝছেন? তাই আমার কখনো ইয়ে করতাম না। তারপর যে ওইখানে ওই যে আরেক বাসা দিছে না ভাইয়া, মানে আমিও বিশ্বাস করি না তাবিজ তোমার, বুঝছেন? তো আমার মা পরে বাড়িতে আসার পর শুনছে তাবিজ তোমার করছে, মনে হয় সেই জন্য নাকি জানি না। যাই হোক আমার গায়ে মনে হয় ভাই মাঝে মাঝে মানে অনেকদিন মনকে চাপেছিলাম ওইখানে শেষ জন্য। আর ওই তাবিজ তোমার যাই হোক বাদ মনে 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 বিল্ডিং ভাঙে আমি এখন বের হয়ে যাই। বিল্ডিং ভাঙবো কীভাবে ভাই, কত চেষ্টা করছি আমি, কাস্টমাররা আসছে, আমি বলি ভাই আমাকে একটু বের করেন, আপনারা তো ভালো মানুষ, একটু আমাকে বের করেন কিংবা একটা ইনফরমেশন দিয়ে কিংবা এক সাইডে বাইরে থেকে দরজা লক থাকে, মানে এখান থেকে ঢোকা যায় তারা আসে, আবার ওইখানে একটা দরজা আছে এই সাইডে ও বাইরে থেকে লক, হ্যাঁ ভিতর থেকে যায় না, মানে বাইরে থেকে একটা আছে ওখান থেকে বের হওয়া যায়, ভাই ওই লকটা একটু আমার টান দিয়ে দিন, মানে সেটা আমার বাইরে ভিতরে বসে ধারণা মনে হয় বাইরে থেকে একটা শাটার সিস্টেম আছে, আপনি চুরি করে পালাই যাবেন হ্যাঁ কিন্তু কেউ কিছু করে না। কত রিকোয়েস্ট করছি, সবাই বলে আপু এদের সাথে আমরা পারবো না, বের হওয়ার জন্য মন চায় বিল্ডিং ভেঙে বের হয়ে যায়। তারপর আমাকে যাতে আমি কি এবার মরিয়ার বাচ্চা, আমি আর এগুলো করবো না, আমি আর পারতেছি না। তারপর করছে কি আমি লাইফে একটা টাকা চুরি করি না, আজ তোমাতে একটা টাকা চুরি করে নেই, ওই মেয়েটা যদি তুমি শোনো আমাকে মাফ করে দিও, বেশি না আমি খরচের টাকাটা এমনকি 500 টাকা চুরি করছিলাম, জীবনে চুরি করে নেই, করবো কোথায় রাখবো, আমরা তো একসাথে মেয়ে থাকি বা এখন কোথায় রাখবো, খুঁজলে পাওয়া যাবে। এই যে বোরকা আছে না, এই বোরকার তলে রেখে দিছি, লাইফে চুরি করে নেই, ওই যে চুরি করছি, তবে মেয়েটা অনেক খুঁজে খুঁজে আপনাদেরকে টাকা দিত না এই কাজগুলো করে? না কোনো টাকা দেবে কেন, কোনো টাকা নেই, খাওয়া নেই, টাকা নেই, কিছু নেই। আর পরে তো কত নিন্দা মা বাপের, এখন আল্লাহ জানে। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। এখন তো তখন তো ওরা চুষছে, খারাপ কাজ করে টাকা খাইছে, যে বাবা এখন যে ফ্যামিলির কথা আচ্ছা প্রত্যেকটা। আসি আমি টাকাটা চুরি করলেন 500 টাকা, তারপর কি হলো? মানে আমি বের হলে কিভাবে বাড়িতে যাবো, বের হলে তো টাকা লাগবে, আমি কিভাবে বাড়িতে যাবো, ওই জন্য 500 টাকা চুরি করে বোরকা রাখছে, মেয়েটা অনেক খুঁজে খুঁজে পর তারপর পরে পাইছে। ওই আমি লাইফের ডকুমেন্ট মানে বিশ্রী ভাবে না, মানে তারা এমনকি বুঝতে পারছে কি একটু রাগারাগি করছে, ফিনিশিং কাকে বের করে দে না কি রকম জানি বের করে দে, তা আমার বাচ্চাটা পেটে বাচ্চা বের করে দে, এটা কোন কথা? একটা টাকাও না বের করে দে। আপনি জানতে পারলেন কিভাবে? ওনারা জানছে সবাই যে আপনার ওই পেটে? বাচ্চা সহ কাজ করিতেছে, একটু ওকে রেস্ট নেই, কে নোকের একটা নেই। তারপর যে ওই পেট বড় হয়ে যাচ্ছে তার কনসেপ্ট করছি, তা তো আমি জানি কবে থেকে, ওই বাসার থেকে শুরু, 3 মাসের মাথায় ওই শুরু হবে, ওই শুরু মানে 3 মাস তখন গর্ভবতী না, তখন ওই বাসার থেকে প্রেগনেন্ট। তো যাই হোক আর এখান থেকে তো বড় হচ্ছে, বাচ্চা বড় হচ্ছে, তারপর ওই একেবারে ডাইরেক্ট বের করে দেয়, একটা টাকাও দিল না, এটা তো অদ্ভুত। বের করে দিল আপনাকে, মানে কোনো সমাধান না দিয়ে না আপনাকে না বের করে দিল? বের করে দিল। তারপর মানে দেখা যায় আর পারা যাচ্ছে না, এখন কি করবে, না পারা গেলে তো এখন কিচ্ছু করার নেই, আর গর্ভবতী এই তোমার মেয়ে গাড়ি আচ্ছা থেকে। আপনাকে আমি একটু না, আমি গল্পের সামনের দিকে আগাবো, কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি যখন বের হলেন ওখান থেকে সোজাসুজি পুলিশের কাছে কেন গেলেন না? ভাই কি বলবো, বিশ্বাস করেন পুলিশ থেকে কেনা হয়ে যাবে, আমাদের আর মার খাবে আর ওইখানে জামান মারবে, এটা আপনার বিশ্বাস ছিল? অফকোর্স। কিন্তু থানায় গেলে অনেক ভালো পুলিশ তো পাওয়া যায়। এখন ভালো পুলিশ পাওয়া যায় সত্যি কথা, আবার খারাপ পুলিশও আছে। এটা আমি আসলে কাউকে দোষ দিচ্ছি না, তবে এটা আস্থার জায়গাটা, এই আস্থার জায়গাটা আমাদের উন্নতি করতে হবে, এবং এটা আসলে আমার মনে হয় পুলিশ ডিপার্টমেন্টের থেকে অনেক নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং সত্য কথা বলতে যেটা, সেটা হচ্ছে যে আমাদের একটা কমন পারসেপশন আছে পুলিশ সম্পর্কে, হুইচ ইজ নট গুড। ওই জায়গাটায় একটা বড় ধরনের চেঞ্জ আনা খুবই প্রয়োজন। উনি যদি থানা পর্যন্ত যেতেন তাহলে হয়তো ঘটনা অন্যদিকে ঘটতো, তাহলে হয়তো উনি অনেক বড় একটা সাপোর্ট পেতেন, কিন্তু অনেক মানুষই থানা পর্যন্ত যান না, সেবাটা নেন না, এবং তারা একটা কমন পারসেপশন নিজেদের মধ্যে রাখেন যে ওখানে গেলে হয়তো আমরা একটা ভালো সেবা পাবো না, ওখানে গেলে হয়তো হ্যারাসমেন্ট হবো, বা অনেকেই হয়তো বা হন। কিন্তু আমাদের যেতে হবে, বারবার যেতে হবে, কারণ আলটিমেটলি না গিয়ে তো কোনো সমাধান নেই। তো যাই হোক উনি যাননি, তারপর কি হলো? আমি তখন বুঝছি যে থানা গেলে আবার এর কাছেই ধরাই দেবে, ভালো পুলিশ আছে খারাপ পুলিশ আছে, আচ্ছা, যদি এই জন্য খারাপে আপনি পাল্লা যাননি পড়ি, শেষ পর্যন্ত? হ্যাঁ সেজন্য আমি জানি যদি তো খারাপই হয় তো আমার তো খবর 12টা, আচ্ছা। তো আমি যাবো না। যাই হোক তারপর ওই ভাইটার ফোন দিছি, ওই ভাইটা করছে কি তারপর ইয়াতে চিটং মেডিকেল কলেজে নিয়ে হেমার করাইছে আমার। যাই হোক ওই দালাল ওই ভাইটা নিয়ে একটু হেল্প করছে, যাই হোক মানবতার দিক থেকে আমার আগে তো ই করেছে, একটা কি বাচ্চা আর আমার মেরিট না। এখানে একটু ভিডিওতে যারা দেখছেন বা আমরা যারা অডিওতে যারা শুনছেন তাদেরকে একটু বলে নিই, বেশ কিছু নাম, যেহেতু আমাদের অনুষ্ঠানটা ইনভেস্টিগেটিভ না, আমরা প্রমাণ করতে পারি না, সেই জায়গাটা থেকে
পারি না ঠিক তা না, আমরা করি না, আমাদের অনুষ্ঠানের এথিক্যাল পয়েন্ট ওটা না। তো সেই জায়গাটা থেকে আমরা আসলে এই নামগুলো উইদাউট এনি প্রুফ আমরা এটাকে মিউট করছি। এবং এটা উনি যেটা বলছিলেন, ওনাকে যারা যে হেল্পটা করেছেন এই বিষয়টার জন্য, উনি এমআর করছিলেন বা যেটা মানে অ্যাবর্শনের যে ব্যাপারে, সেটা আসলে আরেক দালাল, আমরা আসলে নামটা রিভিল করছি না। জি বলেন। তারপর যেটা করছে কি ওই উনি নিয়ে একটা ভালো কাজ করছে, আমার এটাই করছে, কারণ আমি আনমেরিড একটা মেয়ে, বাড়িতে যদি যাইও কি পরিচয় দেবো, তাই না? তা উনি এটা করার পর এখন ওনার ধান্দা যে আমার দিয়ে খারাপ কাজ করাবে, বুঝছেন? মানে উনিও ধান্দামি করতেছে, এই কারণে আপনাকে কাজটা করেছে। না, কিন্তু এই ছেলেটা আমাকে বিয়ে করবে, একেবারে কোর্ট ম্যারেজ তো করছে লাল দিঘির পাড়ে দিয়ে। আর এমনি তো দালাল মানুষ তো, মেয়ের অভাব নেই, আছে ভালো মন্দ মেয়ে আছে। যাই হোক, তো মেয়েদের কাউকে বিয়ে করে না, আমাকে একেবারে কোর্ট ম্যারেজ করছে। আপনি রাজি ছিলেন বিয়েতে? কারণ আমি রাজি থাকবো না, এমনিতে আমি খারাপ হয়ে গেছি, আর যদি ওকে কোর্ট ম্যারেজ করি তো ও তো কোর্ট ম্যারেজ করছে, ফালাই দেওয়ার জিনিস না আমাকে। আপনার কাছে মনে হয়েছে যাই হোক একটা স্বামী তো পাচ্ছি, রাইট, স্বামী তো পাচ্ছে, আর ও তো কোর্ট ম্যারেজ করতেছে আমারে, আর এগুলো করাবে না বলতেছে। আচ্ছা, এগুলো করাবে না পর ওইগুলো বাচ্চাটা ফালানোর পর 2 বোন আছে এগুলো করে। আচ্ছা, বরিশালে বাড়ি, 2 বোন আছে এগুলো করে, ওইখানে আমাকে রাখছে সেফটি ভাবে। আপন 2 বোন? হ্যাঁ, আপন 2 বোন। আপন 2 বোন এইসব কাজের সঙ্গে জড়িত? রাইট, একটার বয়স কি আমার মতো 30, এখন তো আমি 30 হয়ে গেছি, তখন ও 30-35, আর ওর বোন একটা ছোট একেবারে। তারপর ও ধান্দা আমার বাসা নিয়ে তোমাকে মেয়ে দেবো, তারপরে তোমাকে মেয়ে দেবো, তুমি মেয়ে চালাবা আমাকে বলে। আমি বলি জীবনও আমার ধারে সম্ভব না, আমি নষ্ট হবে 100 বার যদি হয়েছি আরও হইতে রাজি, কিন্তু কোন মেয়েকে আমি ওই দায়িত্ব আমি নেবো না, আমার একদিন মরতে হবে। মনে মনে বলি আমি ওই দায়িত্ব নেবো, আমাকে না ভাই আমি পারবোই না, আমি কোনো মেয়ে চালাতে পারবো না। তা আপনি মেরে ফেলেন, কেটে ফেলেন, কোনো মেয়ে চালাইতে পারবো না, ঠিক আছে? মেয়েদের দালালি আমি করতে পারবো না, আপনি দালালি করেন। আমাকে বলো তো ওর কাজ করতে হবে না, মানে ধান্দা কি দেখেন, কোথায় যায়। প্রথম কাজ করাবে না, বিয়ে করলো, মানে পাকাপত্র করছে, পুলিশে ধরে কি ওই এটা মনে কর ট্যালেন্ট। আচ্ছা আচ্ছা, বুঝছেন? আর আমি গ্রামে মেয়ে সরল সোজা পাইছে, টাকা মারি খাবো না। তারপর তো এই জন্য পাকাপত্র বিয়েটা করা। তারপর আমি বলি না ভাই, আমি এগুলো মেয়েদের দিয়ে করাবো না, মেয়েদের করাবো না, ঠিক আছে করাবি না, অনেক করেছে করবেন। তবে একটা মেয়ে আনছে কোথাতে জানি, আর ওই মেয়েটাকে নেক্সট ডে ওগুলো একটু করাই টোরে, বুঝছেন? নেক্সট ডে আমি তো আর বউ আমার বাসা রেখে দিছে, আমি কাজ করি না, বাজারঘাট করে খাওয়াই, মানে ও তো ধান্দা কোভাবে আমার করবে। আর এই ফাঁকে মেয়ে অফার দিচ্ছে, সেটা আমি অ্যাকসেপ্ট করিনি। এই ফাঁকে একটা মেয়ে আছে, মেয়েটার পরে নেক্সট আনার পর নেক্সট এখন বিক্রি করে দিচ্ছে দুবাই। দুবাই বিক্রি করে দিছে। কিভাবে জানলেন আপনি? হ্যাঁ জানছি, ওই বলছে এটা ওর নামটা ভুলে গেছি, ওর সাথে কথা বলবি আসলে কথা বল না বংশ, মানে তুই যাবি কেন? ও আপনাকেও বলতেছে দুবাই চলে যাওয়ার জন্য? আমাকে মানে একটা আগ্রহ দেখাচ্ছে, ও ডাইরেক্ট বলতেছে না, মানে আমার লোভ দেখাচ্ছে। আচ্ছা, ওর দুবাইয়ের এদিক সেদিক পাঠায় মেয়েদের, পাচারকারীও। এই নিয়ে জেল খাটছে, বাচ্চাটা মেয়ের সাথে নির্যাতন করছে, আমি তখন বাড়িতে শুনছি আপসা দিয়ে, একেবারে শিশু বাচ্চার সাথে নির্যাতন করছে, এই জন্য ওরা জেল খাটছে পরে। এই ছেলেটা এত নিকৃষ্ট। তারপর কি হলো? তারপর তো ওকে বিক্রি করে দিয়েছে, আর আমার কোনো প্রকার রাজি করতে পারে না ও এখান থেকে। তারপর ও করছে কি, আবার ওই বাসা ছেড়ে দিয়ে আমি কাজ করতেছি না, আবার ওই মেয়ে দুটার বাসা দিছে পর কাকে এবার আমি বাসা রাখবো, তুই আর আমি ভাড়ায় শেয়ারে, আর এই আমার মেয়েও থাকবে, তোর মেয়ে তুই রাখলে রাখিস না, তোরা তো 2 বোন আসিসই, তোমরা 2 বোন আছো, আর এই জোৎস্নাও থাকবে আমার মেয়ে, ও কাজ করাক না করে, আর আমার যত মেয়ে আনি সেটা তোমার ব্যাপার না, তোমার যত মেয়ে। কার মেয়ে আপনি? আমি তো ওর মেয়ে। মেয়ে বলতে মানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লোক এটা বলেন। হ্যাঁ, আপনি তো ওনার ওয়াইফ, লিখিত ভাবে ওয়াইফ শুধুমাত্র? মেয়ে বলে ওরা, যখন মেয়ে হয়ে গেছে এখন, মানে ওর মেয়ে কতজন মেয়ে। আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, মানে সাবজেক্ট এখন বাদ দিয়েছে, ও আর এখন ওয়াইফ ধরে না, মেয়ে। কি বলেন এটা? মানে ওয়াইফ করলো, আপনি কাজ রাজি হলেন না, শুনলেন না, এইজন্য ওয়াইফের কোনো সাবজেক্ট নেই, তুমি এখন ওয়াইফই না, কোনো মানে ওয়াইফ মনেই নেই ওর যে আমি ওর ওয়াইফ, এটা ওর মনেই নেই। এই ধরনের মানে ওর আন্ডারে কতগুলো মেয়ে আছে, এগুলোই হলো সেই হিসেবে আপনি একটা মেয়ে। মানে এখন হানবে আস্তে আস্তে ওইখান থেকে। আচ্ছা একটা কথা বলি, এখানে যেই বাড়িতে এসব কাজ হয় সে বাড়িওয়ালা জানে না? আসলে কি চিটং অ্যাভেলেবেল হয়ে থাকে, আপনি 100 ভাগের ভিতর 99% দেখবেন অ্যাভেলেবেল, কেউ অনেক মালিকই জানে না, বাস্তবে খুব সেফটিভাবে করে, মানে বোঝার কোনো সিস্টেম নেই। ফ্যামিলি মেম্বার জব করে, আইডি কার্ড দেখায়, সকালে যায়, এই আর কি, গেস্ট আসছে। আবার কিছু কিছু বাসায় আছে 20 টাকা দালাল, 30,000 35 টাকা 1000 টাকা ভাড়া, 35,000, সেগুলো বলে নেয়, পার্সেন্টেজ দেয় বাড়িওয়ালাকে, মালিকের পার্সেন্টেজ দেয়, আর গেটম্যানরাও টাকা দেয়। এক জায়গায় বিক্রি করে দিচ্ছে, মানে রাজি হই না। তারপর আর এদিকে তো নেক্সট আমার হাতেও করাইছে পর, আর ও বাসায় রাখার পর খাওয়ান টাউন দিত না, ও যেন তুমি আপনি সে করবা আনে, বুঝছেন? খাওয়ান টাউন দিত না পর তাই করছে কি, ওই নেক্সট আমার করতে হয়েছে,
করতেছে আস্তে আস্তে এটা সেটা খাইয়া ওই আবার আমার প্রবলেম শরীরে, বাচ্চা হয়ে যায়, আবার হেমার করো, এরকম যে হেবার বাচ্চা হয়ে যায়, হেমার করো, বাচ্চা হয়ে যায়, এই অবস্থা। একেবারে তাজা একটা মানুষ নিয়ে অপারেশন করে না। অনেক সময় কথা খাতে একদিন খাইতে ওষুধ খাইতে ভুল হইলো, একদিন ভুল হলো পর কথা খাতে ওই দিন করে বাচ্চা কনসেপ্ট হয়ে গেল পর ওই বাচ্চা তো আর তো মন নেই, আমার মালুম নেই, ওই বাচ্চাটা 2 মাস হয়ে গেলে তো হেমার ছাড়া হবে না। আচ্ছা, আপনারা কি জানতেন না, যদিও এটা প্রশ্নটা করাটা খুব খুব প্রাসঙ্গিক, যে এই যে অনিরাপদ সম্পর্ক, এটার দ্বারা আপনার শরীরে মরণ ব্যাধি হতে পারে? অফকোর্স, ইনশাল্লাহ জানতাম, কোথায় যেতে দিবে না, কোথায় যেতে, মানে বাধ্য করতো এভাবেই সম্পর্ক করতে হবে ওদের আন্ডারে, তো ওদের আন্ডারে এখন তোমার যা হোক তোমার ফালাই দেবেন। এটাকে বলে একটা জীবন্ত মানুষকে যেভাবে ইচ্ছা সেভাবে মারো। আপনি চিন্তা করে দেখেন, যে মানুষটা ওনার কাছে আসছে, এই ধরনের একটা অনিরাপদ সম্পর্কে বাধ্য করা হচ্ছে, ওই মানুষের এসটিডি, যেটাকে বলে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এবং এসটিডি কত ভয়ানক হতে পারে। এইডস তো আছেই, এইডস ছাড়াও মরণ ব্যাধি আরও অনেক কিছু আছে। মানে কন্টিনিউয়াসলি একটা মানুষকে অ্যাবর্শন করানো হচ্ছে, কিছুদিন পর অ্যাবর্শন করানো হচ্ছে, তার মানে এই সম্পর্কটা সম্পূর্ণই অনিরাপদ একটা সম্পর্ক ছিল। তাহলে একটা মানুষকে শুধু বাধ্য করা হচ্ছে না, পেটের খাবারের জন্য আবার বাধ্য করা হচ্ছে, এবং তারপরে যে ধরনের সম্পর্কে বাধ্য করা হচ্ছে সেটা ভয়ঙ্কর রকমভাবে অপরাধ। এবং এটা একটা মানুষের প্রতিচ্ছবি না, এরকম অসংখ্য মেয়েরা কিন্তু এভাবে টর্চার হচ্ছে। এগুলো ইন ডিটেলে গিয়ে আমার মনে হয় কাজ করা উচিত। যারা কর্তৃপক্ষ আছেন, আইনি সংস্থার লোকজন আছেন, তাদের আমার মনে হয় এই জায়গাগুলোতে কোনো না কোনোভাবে, আমরা এরকম শুনি, মানে কিছুদিন পরপরই আসে বিভিন্ন মিডিয়াতে, যে দেশের বাইরে নারীরা বিভিন্নভাবে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। সেদিন আমি দেখলাম খুব উল্লেখযোগ্য এক ইন্টারন্যাশনাল মিডিয়া এটার উপর একটা রিপোর্ট করেছে, প্রচুর ভিউ সেটাতে। কিন্তু আমাদের দেশের ভেতরে অনেক, বিশেষ করে গ্রামেগঞ্জ থেকে আসা অনেক গার্মেন্টস কর্মীরা এইভাবে প্রতারণার শিকার হচ্ছে। এটা নিয়ে কি আসলে আমার জানা মতে তেমন কোনো কাজ কি হয়েছে? এটা একটা বিশাল প্রশ্ন আসলে। আজকের এই এপিসোডটা থেকে আমার মনে হয় একটু ঘুরে দাঁড়ানো দরকার সবাই, বিশেষ করে যারা এখানে কোনো কন্ট্রিবিউশন রাখতে পারেন। রাইট পয়েন্ট ভাই, একটা সাবজেক্ট একটু বলি। জি, এই যে বললেন প্রশাসনের কিছু ক্ষেত্রে আছে, রাইট, প্রশাসন বাদ দিলাম, এই ফাঁকে আমি যে হারাই গেছি, আমার মা আবার ওই স্বাস্থ্যভাই থেকে বেসেলা যাওয়ার পর হারাই গেছি, অফিসে যাওয়ার কথা বলে স্বাস্থ্যভাই ব্যক্তিগতভাবে আবার জমি জমানো প্রবলেম, তা আমার মা বাবা তো বেঁচে দিছো, এইটা নিয়ে এসে প্রশাসনের কাছে কেস করছে স্বাস্থ্যভাই নামে, সে তো করতেই পারে, তাই না? যে আমার মেয়েরা জমির ক্ষেত্রে কিনে হয়, করতেও পারো, মানে এখন কেউ বুদ্ধি দেয় গুম কেস দাও, এটার কেস দাও, ওই ধরনের কেস দাও, তা আমার মাকে না, গুম কেস দিলে তো মেয়ের জীবন আর বেরই হতে পারে যদি বেঁচেও থাকে। হ্যাঁ, এই প্রশাসন ওইখানে জানে অ্যাভেলেবেল, এখানে পতেঙ্গা থানা অ্যাভেলেবেল, দালাল মেন চিন মুখ চোখ বুঝে বলে দিতে পারে। একটু আমি গার্মেন্টস কর্মী, আমি তো জন্মকর্মী ছিলাম, তাদের আমার মা গ্রাম থেকে গেছে, প্রশাসন এখানে কেস দিছে না, পতেঙ্গা থানা কেস দিছে না, এটা তাদের 100% একটা সুস লাগাই দিলে এক তুরতে বের করা যায়। কিন্তু এই দেখেন, প্রশাসন ঠিকই ভালো, কিছু ভালো, কিন্তু সেফটি ঢিলে আছে। আপনার ক্ষেত্রে কোনো হেল্প আসেনি? আপনি যেখানটায় ছিলেন, আপনি বলেছেন আপনার জায়গা থেকে বলাটা 100% রাইট, কারণ সেবা পাওয়া আমাদের অধিকার, নাগরিক অধিকার সেবা পাওয়া। আমরা যদি পারফেক্টলি সেবা না পাই, আমরা প্রশ্ন তুলতেই পারি প্রশাসনের ক্ষেত্রে। কিন্তু আপনি যে জায়গাটায় ছিলেন, যে আপনার কন্টিনিউয়াসলি এইভাবে আবর্ষণ করিয়েছে, কতবার আবর্ষণ করিয়েছে? এইভাবে 5 বার, একবার 2-3 মাসের বাচ্চা, একবার 7 মাসের বাচ্চা। তারপর এর ফাঁকে আবার আমি বাড়িতে গেছিলাম, বাড়িতে যে কি বলবো এগুলো তো বলা যায় না, যায় বাড়িতে যাই বলছে কি আমার বিয়ে হয়েছে, সত্যি তো বিয়ে হয়েছে না, যাই হোক তাই যাচ্ছি শ্বশুর বাড়ি আসতেছি, যা হয়েছে আল্লাহ যে প্রকার হয়েছে, তো এখন আমি বাড়িতে এটা বলতে পারবো কখনো পারবো? সেটা তো সম্ভব নয়। জীবন না, আমাদের সামাজিকতা এরকম একটা মেয়ে বাড়িতে গিয়ে এভাবে বলা, এটা কি মানুষ ভালো চোখে দেখবে? ইভেন আপনারা যারা ভিডিও দেখছেন তারাও কি ভালো চোখে দেখবেন? অনেকেই ভালো চোখে দেখবেন। গল্পটা কি শুধু একটা লেসনের জায়গা থেকে নিচ্ছেন না তো? আমি তো জানি, কারণ এই গল্পটাই অনেক ক্ষেত্রেই তার সামাজিকতার জায়গাটা থেকে অনেক বড় একটা ইস্যু হতে পারে, কিন্তু সে আজকে রিস্ক নিয়ে এসে সে লাখ লাখ কোটি কোটি মানুষকে ফেস করছে। তার জীবন গল্পটা আমাদের সামাজিকতার জায়গাটা থেকে ফেস শো করে বলাটা ভয়ঙ্কর রকমভাবে অন্তরায় হওয়ার পরেও সেই রিস্কটা নিয়েছে, শুধুমাত্র সচেতন করবার জন্যে, শুধুমাত্র 8-10টা মেয়ের ভাগ্য যাতে এরকম না হয় সেজন্যে। এবং সেই লেসনটাকে আমরা অনেকেই নিব, সবাইকে নিব না, কিন্তু পরিবর্তন আনার জন্যে কাউকে না কাউকে তো স্টেপ নিতেই হবে। প্রথমের স্টেপটা হয়তো বা অতটা পরিবর্তন আনবে না, কিন্তু প্রথমের স্টেপটা না নিলে আমরা গন্তব্যতে যেতে পারবো না। সেই স্টেপটা হয়তো বা আজকের এই জীবন গল্পের মধ্য দিয়ে আমাদের এই জ্যোৎস্নাটা নিচ্ছে। তো জ্যোৎস্না জি, আপনি বাড়িতে বললেন যে আপনি বিবাহিত, তারপর? তো বিবাহিত তো আমার চাচিরা বলে কি রে জামাই দেখা, তো আচ্ছা পরে দেখাবো, চিটাঙ্গা ছিল তো আসতে একটু প্রবলেম আছে, কিছু সমস্যা হতে পারে, আর গ্রামে নেক্সট পরে আনবো, মানে আনবো কি, আমার হাজবেন্ড আছে যে আমি আনবো, আর তো এই ধরনের হাজবেন্ড। তো বাড়িতে আসলে তো আপনি তো মোটামুটি বাড়িতে থেকেই যেতে পারতেন, আর তো যাওয়ার দরকার ছিল না। বাড়িতে আমি আসছি পর আমার বাড়িতে কে খাওয়াবে?
আমার মা বলে আমার মানুষের আমি দেখছি সত্যি কথা ভাইয়া আমার সাবজেক্টে না অ্যাভেলেবেল আমার সব বোনকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে তোমার মা দেখছো আর অন্য 10টা মেয়ে মার কোনো আমি কিচ্ছু বলবো না, মা গর্ভধারিণী মা, কিন্তু সে নলেজ একটু প্রবলেম আছে। সত্যি কথা বলতে ভাই আজকে কোটি কোটি সাথে আমার এই যে এত খারাপ কাজ করছি আমার কষ্ট নাই, সিচুয়েশনও করছি একা মানে বাধ্যতামূলক হয়ে করছি নিজের ইচ্ছে না, তারপর আমার এত ক্ষুধায় মানে ভাত দেয় নাই পানি দেয় নাই শারীরিক অত্যাচার করছে তাও দুঃখ নাই। দুঃখ কি জানেন আমার মা সবসময় ভাইদের কি উনি ডোন্ট মাইন্ড ছেলেদের মাসে বোরকা পরাই উনি বোরকা পরাই রাখবে আর মেয়েরা তুমি যা খুশি তাই করো, কোনো ইন্টারফেয়ার নেই, মানে কোনো সেদিকে খুঁচাবে না যে মেয়েরা যা খুশি যাও। একটা মেয়ে রাস্তায় থাকতে পারবে কথা কথা রাগ করে তুমি চলে গেছো না নেক্সট জানবে না মা তুমি কোথায় গেলা, এরকম একটা কোনো টকিং তার মুখ থেকে বের হবে। মায়ের তো সামর্থ্যও ছিল না, সামর্থ্য কি ছিল? সামর্থ্য ছিল না, টাকা পয়সা বড় কথা না, মুখের কথাটা বড় কথা। কিন্তু আপনি তো ওই সময়টাতে বের হয়ে গিয়ে গার্মেন্টসে কাজ করতে ভাই পারতেন। ওই আমার পায়ে ও রাইট কোশ্চেন ভাই, আমার এটা আমি বলবো মনে নেই, আমার পায়ের রোগী সমস্যা দাঁড়ায় জব করছি না 3 বছর আমার এইটার জন্য আবার নেক্সট টাইম ঢুকা। মানে এরপরে আপনি পায়ের সমস্যার কারণে আর জবে যেতে পারেন? কত ডাক্তার দেখাইলো আমার মা, কত ডাক্তার দেখাইলো ওই পায়ের সমস্যা শক্ত হয়ে যায় পাওয়া। মানে আপনি তারপরে এখন নিয়তির কারণে বাধ্য হয়ে এই পেশায় আপনি থেকে গেলেন। আল্লাহ এই আল্লাহর বলে আল্লাহ, আমার তো মন এরকম না, আমি সবসময় নামাজ কালাম পছন্দ করি সবসময়, তুমি জানো, কিন্তু তুমি আমার এই রোগটা দিলা কেন? ট্রাই করো তুমি আমাকে অন্য সাবজেক্টে আমার শারীরিক ভালো রাখো, আমার শরীরটা ভালো রাখো, দেখো আমি যাতে কাজ না করতে পারি তখন আমি তুমি বলবা, কিন্তু এই রোগ দিয়ে আমি এখন কি করবো ভাই আপনি একটু বলেন ভালো কথা। এই রোগের জন্য আমি অনেক কাজ পছন্দ করি, প্রচুর পছন্দ করি, এখনও মানে মন চায় কাজ করি, এখনও গার্মেন্টসে ঢুকে ঢুকে বের হই, মানে আমি গার্মেন্টসে খুব লাইক করি, ওই যে একটা অভ্যাস হয়ে গেছে, মানুষ অভ্যাসের দেশ। আর গার্মেন্টসে ঢুকলে বান্ধবী অনেক ভালো, মানে খুব হেসে খেলে সময় টাইম পাস করা যায়, টাকাও পাওয়া যায়, খুব একটা ভালো সময়। একটা জিনিস খেয়াল করে দেখেন, ওর চাওয়া পাওয়া কিন্তু খুব লিমিটেড, 3 বেলা পেট পুড়ে খাওয়া বা 2 বেলা পেট পুড়ে খাওয়া, হাতে কিছু টাকা। এই একটা মানুষ এই সামান্য বেসিক নিড পূরণের জন্য পুরো জীবনটাই কেমন জানি হয়ে গেল। এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে। একটা হচ্ছে সামাজিকতার জায়গা থেকে একটা বিশাল ধাক্কা ডেফিনেটলি, বিকজ আমরা যেই দুটো আয়ের খাতের জন্য আজকে বাংলাদেশ খুব প্রাউডলি বলে মধ্যম আয়ের দেশ, তাদের মধ্যে একটা হচ্ছে পোশাক খাত আর একটা হচ্ছে বৈদেশিক রেমিটেন্স। এই পোশাক খাতটা দাঁড়িয়ে আছে এই যে আমার সামনে যেরকম বসে আছে জ্যোৎস্না, এই জ্যোৎস্নাদের মতো মানুষদের জন্য, কিন্তু এই জ্যোৎস্নাদের যে সোশ্যাল সিকিউরিটি সেটা আমরা কতটুকু দিতে পেরেছি, এইটা হচ্ছে একটা বড় লেসনের জায়গা। আরেকটা হচ্ছে যারা জীবনে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড থাকেন, কথায় কথায় জীবনে কিছুই করতে পারলাম না, কিছুই হলো না, শেষ হয়ে গেলাম, সৃষ্টিকর্তা বোধহয় আমার প্রতি সদয় না, তারা আজকে জ্যোৎস্নাকে একটু দেখেন, 2 বেলা 2 মুঠো পেট ভরে খাওয়ার জন্যে পুরো জীবনটাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। এবং এই জ্যোৎস্না সমাজে কিন্তু একজন না, এরকম জ্যোৎস্না সমাজে অসংখ্য আছে, অগণিত আছে। আমরা হয়তো তাদের দিকে ফিরেও তাকাই না, তাদেরকে হয়তো ভাবার সময় পাই না। ভয়ানকতম একটা স্টোরি। মনে হয়নি যে অন্য কোনো ধরনের কাজ খুঁজে নেই গার্মেন্টস ছাড়া? বসা কাজ শুধু, অন্য কোনো আমি কাজ অনেক খুঁজছি, রাইট পয়েন্ট। তারপর আমি বসা সিকিউরিটি চাকরি নেব, হ্যাঁ সেই সিকিউরিটি চাকরি নিতে গেছি, সেখানে আমার অফার দেয় কি জানেন, এগুলো আমি ভাইয়া বিশ্বাস করেন আমি এগুলো পছন্দ করি না, সত্যি কথা আমার লাইফে পছন্দ করি না। মানে যেখানেই গেছেন এগুলো অফার করে, এখন এগুলো অফার দেয়, মানে আসলে এগুলো অ্যাভেলেবল হয়ে থাকে ওই আউটে গার্মেন্টসের বাদে। আসলে গার্মেন্টস খুব সেফটি, গার্মেন্টস মায়ের মতো সেফটি বাস্তবে ভাইয়া। তুমি যদি খারাপ হয় তোমাকে আমি ভালো করতে পারবো না। টাউট গ্রুপ তো সব জায়গাতেই থাকে, তারা আলটিমেটলি একটা ওত পেতে থাকে। এখানে তো আসলে গার্মেন্টসের ভেতরের গল্প আসছে না, গার্মেন্টসের গেট থেকে আপনাকে নিয়ে গেছে, রাইট? তো আপনি যেটা বলছিলেন যে আপনি অন্যান্য কাজের জন্য চেষ্টা করেছেন, সেখানেও আপনাকে বাজে অফার দিয়েছে। আমি এখন গার্মেন্টসে করতে পারি না, আর আমি করি কেন এখন শুধু পেটের ভাতের জন্য। ভাইয়া আমি শহরে থাকবো, একটা ঘর ভাড়া লাগে না, আমি তো তাহলে খারাপ হয়ে গেলাম। এরকম চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায়? অফ কোর্স ইনশাআল্লাহ, অফ কোর্স अवेलेबल চেষ্টা করছি, কিন্তু পারেন নাই। মানে আপনার যে অবস্থাতে আমি বুঝতে পারছি যে আপনি আসলে সমস্ত জায়গা থেকে আপনার মতো করে চেষ্টা করেছেন, কিন্তু আপনি পারফেক্টলি পারেননি। না ওই বাড়ি থেকে সুপান হয়ে গেছে, এগুলো করে জীবনে কেউ চোখে দেখে নাই, আর সবাই জানে, মানে বাড়ির লোকজন জেনে গেছে, জীবনে কেউ চোখে দেখে নাই, কিন্তু সবাই খোটা দেয়, বুঝছেন? আর সবাই এখন লোভে এসে গেছে, বুঝছেন? মানে আপনার কথা শুনে যেটা বুঝলাম যে আপনার ফ্যামিলিও একসময় মেনে নেয় শুধুমাত্র টাকার জন্য। আচ্ছা, আর ওদের নিন্দা তো আছে, যাই হোক নিন্দাও করতো, টাকাও চাইতো, চাইতো না, ওই কিনে দিলে